তার প্রথমেই আমার মনে হয় যে আওয়ামী সবচেয়ে বড় লেসপেন্সার, সবচেয়ে বড় সুবিধাভোগী দুর্নীতিবাজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে অপসারণ করা জরুরি। কারণ তার হাতে এত ক্ষমতা রেখে, তার হাতে একটা মেজর ক্ষমতা রেখে আমার মনে হয় যে আমরা নিরাপদ থাকতে পারবো না। দর্শক আসসালামু আলাইকুম, দর্শক শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত, সেটি জুলাই পরবর্তী আরেকটি বড় একটি বিজয়, যে বিষয়টি নিয়ে দাবি করছিলেন 5ই আগস্টের পর থেকেই সবার মনেই দাবিটি ছিল, সবার মুখেও এই দাবিটি ছিল, কিন্তু অজানা কোনো কারণে এই বিষয়টি সামনে ওইভাবে কার্যকর হচ্ছিল না। সেটি একটি আনন্দের বিষয়, সেটি হচ্ছে আবারও একটি ঈদ মোবারকের ঘটনা। এবং রাষ্ট্র সংস্কারের পরবর্তী পদক্ষেপ কি, কোন জায়গাগুলো এখন ছাত্র জনতাকে তাদের ভূমিকা রাখতে হবে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন, আমি যদি পরিচয় করিয়ে দিই, ইতিমধ্যে আপনারা জানেন, আমি যদি পরিচয় করিয়ে দিই, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ পিনাকি ভট্টাচার্য। আর কোনো বিশেষণের কিছু নাই, দাদা আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আবারও ঈদ মোবারক। যোগ দিচ্ছেন, ঈদ মোবারক। যোগ দিচ্ছেন আপনাদের আরেক প্রিয় মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাই। ঈদ মোবারক। এবং আপনাদের আরেকজন প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে নিয়ে এই আলোচনাটা গতকালই করতে চাইছিলাম, কিন্তু পিনাকি দা ছিলেন প্যারিসের বাইরে, ইলিয়াসও ব্যস্ত ছিল, কথা হলো না। তো দাদা, এই যে ধরেন অবশেষে আওয়ামী লীগের এই কার্যক্রম আসলে নিষিদ্ধ হলো, মানে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত, তো এটা কতটুকু কার্যকর হবে বলে মনে করেন, বা এই মুহূর্তে করণীয় কি? কারণ আমরা তো ধরেন নানা রকমের ধানাই পানাই দেখছি, তো উপদেষ্টা পরিষদের ভিতরেই যে অবস্থা দেখি আর কি হাসিনা লোকজনের, তো তাতে আপনি কি মনে করছেন এই জায়গাটা? এখান থেকে আমি আলোচনা শুরু করি। প্রথম বিষয়টা হচ্ছে যে এটা তো অনেক আগে হওয়ার কথা ছিল, এবং উপদেষ্টা পরিষদ কিন্তু গত বছরই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আওয়ামী লীগের কার্যক্রম এটা বন্ধ থাকবে। কিন্তু এইটার আইনি প্রক্রিয়া কি হবে, কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে, আবার পশ্চিমা বিশ্বের একটা চাপ ছিল। পশ্চিমা বিশ্বের চাপটা কিন্তু আবার এটা পশ্চিমা বিশ্বের নিদর্শন। ইন্ডিয়া থেকে পশ্চিমা বিশ্বকে দিয়ে বলানো যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ হবে। কারণ ইন্ডিয়ার একটা বড় ধরনের চিন্তা আছে যে সত্যিকার অর্থে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি থেকে চলে যায়, তাহলে আমার স্টেকটাকে দেখবে। অবশ্যই এই ক্ষেত্রে আমি মনে করি যে এখন তাদের স্টেক দেখার লোকজন হয়ে গেছে আর কি। এখন মানে তাদের ইন্টারেস্ট এত বিস্তৃত যে বাংলাদেশে তাদের স্টেক দেখার অনেক লোক, ইভেন ফ্যাসিস্ট বিরোধী লড়াই যারা করেছে তাদের মধ্যেও আছে। আমি তাদের নাম বলতে চাই না, তাদেরকে বিব্রত করতে চাই না। কিন্তু এই কাজটা দেখা যাচ্ছে যে মানে প্রফেসর ইউনূসের সরকার তো হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান একটা দেশে। তো প্রফেসর ইউনূসের সরকারও একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে ওঠা উচিত ছিল, কিন্তু ওনারা রাজনীতিটা করতে পারছেন। দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রশ্নে ওনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, দোদুল্যমান আছেন, এবং জনগণের তরফ থেকে যখন একটা চাপ আসে, যখন সে রাজপথে একটা শক্তি দেখে, তখন সে রাজনৈতিক সিদ্ধান্তটা নিতে সফল হয়। যেটা আমরা দেখেছি 32 নম্বর জয় বাংলা করার সময়, এবং তারপরে এখানেও দেখলাম যে জনতা যখন রাস্তায় নামলো, সেই সময় তারা একটা স্ট্রং পলিটিক্যাল পজিশন নিতে বাধ্য হলো বা নিতে সাহসী হয়ে উঠলো। এই জন্যই বলি যে আমরা আসলে, আমি কনক আর ইলিয়াস একসাথে চলে যাই আর কি দেশে, যে এই কাজটা করি আর কি, যে পলিটিক্যাল সাপোর্টটা রাজপথে তৈরি করি, সো দ্যাট প্রেসিডেন্টের সরকার একটু সাহস পায়। আমার মনে হয় যে যেটুকু এখন অগ্রসর হয়েছে সেটা ভালো হয়েছে, এবং যেই পলিটিক্যাল অ্যালায়েন্সটা গড়ে উঠেছে রাজপথে এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি এটা মনে করি এটা মার্চ ফর গাজার সাবসিকুয়েন্ট স্টেপ, যেখানে যেই রাজনৈতিক শক্তিটা গড়ে উঠছে একটা ফ্যাসিস্ট বিরোধী, পিওর রাইট ন্যাশনালিস্ট এবং স্ট্রং, আমি যেটা বলবো যে ক্লোজ টু আওয়ার রিলিজিয়াস কালচার, এরকম একটা পলিটিক্যাল ফোর্স তৈরি হয়ে উঠছে। এবং এই পলিটিক্যাল ফোর্সের মধ্যে আমরা এখানে ছাত্রদেরকে পেয়েছি, এনসিপি কে পেয়েছি। এটা আমাদের একটা খুবই বড় অর্জন হয়েছে যে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে প্ল্যাটফর্মের উপরে ভর করে আমরা ভবিষ্যতের রাজনীতির পথে অগ্রসর হবো। এবং আমার মনে হয় এটাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে, এই প্ল্যাটফর্মকে। দাদা, আমি আবার আসছি আপনার কাছে। দাদা, আপনার সাউন্ডে একটু আনক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে, হয়তো মাইক্রোফোনের জটিলতা বা অন্য কোনো কিছু। আপনি একটু যদি রিমুভ করে আবার ইয়ে করেন মাইক্রোফোনের পয়েন্ট আর কি।
আমি আবার ঢুকছি তো ইলিয়াসের তো আপনার কাছে শুনি, এই যে ঈদ মোবারক আওয়ামী লীগ যে কার্যক্রম যে নিষিদ্ধ হলো আসলে কতটুকু কার্যকর হবে বা এই মুহূর্তে আপনি কি কি মনে করছেন, আপনার পর্যবেক্ষণটা কি? কনক ভাই, আপনি সবাইকে ঈদ মোবারক। আগে আপনি কালকে জ্যাকসন হাইটে ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা এখানে কাজ করেছেন তাদের নেতৃত্বে বিএনপি, জামাতের লোকজনও ছিল, আপামর জনতা এখানে তাদের ব্যানারে সেখানে গিয়েছিল। মূলত যুক্তরাষ্ট্রে আসলে যে ব্যানারে আসলে এখানে বিএনপির লোকজনই বেশি ছিল, এবং সেই আনন্দ মিছিলের সামনে এসে আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগের শুধু যে টোকাই শ্রেণীর কয়েকজন ছিল এরকম না, আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ছিলেন, এবং আরো অনেক তাদেরকে এখানকার যে নেতৃত্ব স্থানীয় যারা সবাই ছিলেন, তারা এখানে বিএনপির নারীদের গায়ে হাত দিয়েছেন, ধাক্কাধাক্কি করেছেন, সেটা নিয়ে পুলিশ রিপোর্টও হয়েছে আমি যতটুকু জানি। তো একটা জিনিস চিন্তা করেন কনক ভাই, আপনি যখন এইখানে ছিলেন, আমাদের এইখানে যে কজন আছে সবার পরিবারের উপরেই ছোটখাটো হয়েছে, কিন্তু সরাসরি যদি বলি পরিবারের সদস্যদের উপরে আপনার বোনকে ধরে নিয়ে গিয়েছেন। আমি যেদিন 21 টেলিভিশনের চেয়ারম্যান যেদিন জেলে যান, সেদিন আমার ছোট ভাই বাংলাদেশের একটা বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা করতো, সেই রাতেই তাকে সেখান থেকে স্যাক করা হয়েছে, এবং সে অফিসে যায়নি, তার সেই বেতন ভাতা সেই জিনিসগুলো আপনার ফেরত দেওয়া হয়নি এখন পর্যন্ত। আপনার বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, পিনাকি ভট্টাচার্য, ওনার পরিবারের উপরেও নানান ধরনের নির্যাতন এগুলো করা হয়েছে। তো ধরেন আমরা আমাদের পরিবারের উপরে যত ধরনের নির্যাতন, অত্যাচার, আইনি নানান ধরনের মামলা তো অভাব নাই, সেগুলো এখনো আছে, সেগুলো করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে এই যে বাইরে বসে বসে তারা এত ধরনের ষড়যন্ত্র করছে, এবং আপনি দেশের ভেতরেও যদি চিন্তা করেন, আমি অনেকগুলো ওদের ইন্টারনাল গ্রুপ যেগুলো আছে সেগুলো আমাকে বিভিন্ন সংস্থা থেকে যখন দেয়, সেগুলো আমি আমার ফেসবুক, ইউটিউবে পোস্ট করি। সেই তথ্য ধরে কিন্তু তাদেরকে ধরা সম্ভব, মোবাইল নাম্বারগুলো সেখানে থাকে, এটা ধরে 1 মিনিটের ব্যাপার তাদের ট্রেস করা যে তারা কোথায় আছে, তাদেরকে ধরা হয় না। তো এরা দিনকে দিন এই ধরনের আস্ফালন দেখাচ্ছে বিদেশে বসে বসে। আমরা এখানে বসে অনেক কথা বলেছি, আমরা ইউটিউবে আমরাও এখানে আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলো করেছি, কিন্তু কোনোদিন কারোর গায়ে হাত তুলে না, কারোর সাথে মারামারি করে না, বরং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতো, এখনো করছে। তো বাংলাদেশটা এখন পরিবর্তন হয়েছে, এখনো তাদেরকে এগুলো করতে দেওয়া যাবে না। তো আমরা কারোর বাড়িতে যে হামলা হোক, কারো পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক, আমরা এটা চাই না, একদমই চাই না আমরা। কিন্তু তাদের তো দেশে তাদের ব্যাপারে তো আইনি ব্যবস্থা নিতে হবে, এটা আমি মনে করি নেওয়া খুবই জরুরি। আর আরেকটা বিষয়, আমাদের গতকালকে আমি পরে যেটা শুনলাম যে আমাদের জুলকারনায়ন সাইর সহ আরো অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে, সেই সাথে আমি, আপনি, পিনাকিদা, আমাদের চ্যানেলগুলো তো নিষিদ্ধ আছেই। এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না। এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে। প্রথমত হচ্ছে, বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই দেশে থাকুক এটা চায় না। এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় এসব সিরিজ, ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল। এর বাইরেও যদি আপনি চিন্তা করেন, পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া। তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে? এই ব্যাপারেও সরকারকে একটা সুস্পষ্ট নিতে হবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে, দেখেন নিষিদ্ধের এখানে আমার যাদের সাথে আলাপ হচ্ছিল, যারা এটার সাথে ছিলেন, তাদের অনেকের সাথেই কথা হচ্ছিল, এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই, হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না, কিন্তু তারপরও একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা, আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে। আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে, রিফাইন আওয়ামী লীগ, এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে, এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া। সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে। তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তা করা যায়, আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল? অনেকেই, আমাকে একজন বিএনপির খুব উচ্চ পর্যায়ের একজন নেতা বলছিলেন যে ইলিয়াস দেখো, এটা আমার মনে হয় আইনগতভাবে হলেই সবচাইতে ভালো হয়। তা আমি বললাম, মনে করেন শেখ হাসিনা 2 বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো, আবার আপনি আইন না,
মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি এটা করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি কি সেটাকে রাখতে পারবেন? তা আপনি এত আইন দেখাচ্ছেন কেন এখন? ইউনূস সরকার যে বর্তমান ক্ষমতায় এসে সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি? সংবিধান মেনে করা হয়েছে? সেনা প্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা, কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা? নাই তো, সবই তো বেআইনি ভাবেই করা হয়েছে। তো এইটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে? চুপ্পুকে সরাইতে পারা যাবে না কেন? এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী, বিশাল ত্যাগী, অথচ তারা আওয়ামী এখন আছে, ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের 2-3 থানায় ওসি ছিলেন। আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম, তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে। তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে মাঠে রাখবার, আওয়ামী লীগ যাতে কোনোভাবে, এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই, যে কারণে পারছে না, ইনিয়ে বিনিয়ে নানান ভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেয়া হয়, এটাই হচ্ছে তাদের তো আমি আমার এই জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুইয়ে দেবে। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে আর নাই। অতএব রাজনৈতিক দল, সেটা জামায়াত হোক, বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক, কালকে ওই যে কাউয়া কাদেরের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে, আপনার জাতীয় পার্টির কাদের কালকে বলছে তারা কোনো দলের এটাতে তারা মানে না, এটা তারা বিশ্বাস করে না। সো এই ধরনের কাদেরের কিন্তু ভিডিও আছে আমার কাছে, আগে থেকে বলে রাখলাম। কাদেরের কিন্তু বহু আগেই ভিডিও ছিল, তা ওরে নিয়ে আর আমি নাড়াচাড়া করি না, কারণ এটারে নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না। সো বেশি লাফালাফি করার দরকার নাই। কাদের সাহেব, কাদের সহ বিএনপি, জামায়াত যারাই আওয়ামী লীগকে জায়গা দিতে চাবেন, বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গায় নিয়ে যাবে। অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন, মানুষের হৃদয়ে জায়গা পাবেন না। অতএব সিদ্ধান্ত আপনাদের, আপনারা জনগণের সাথে থাকবেন নাকি আওয়ামী লীগের সাথে থাকবেন, ভারতের সাথে থাকবেন, টোটালি আপনাদের উপরে। ধন্যবাদ ইলিয়াস। আসলে বিষয়টা হচ্ছে যে ধরেন নর্মালি তো আমাদের রাজনৈতিক যে পরিবর্তন, বিশেষত আমরা 90 পরবর্তীতে দেখছিলাম যে একটা দল আসে, একটা দল যায়, 5 বছর পর পর মানুষ তাদের মতো করে সিদ্ধান্ত নেয় কাকে রাখবে, কাকে সরাবে। তো এবার আসলে আওয়ামী লীগ যেভাবে গণহত্যা করেছে, যেভাবে গুম খুনের সঙ্গে যুক্ত ছিল 16টা বছর, এরপর আওয়ামী লীগকে সাপোর্ট করার কোনো কারণ নাই। দাদা একটু কথা বলেন, একটু দেখি আপনার সাউন্ডের কি অবস্থা। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে এবার? এখন বেটার, এখন অনেক বেটার আগের চেয়ে। তো সুমন ভাই আপনার কাছে একটু আসি। আপনি যুক্ত ছিলেন সেই জুলাই আন্দোলনের আগে থেকেই, আপনি বিষয়গুলো খুব মনিটর করছিলেন, আপনি নিজেও এখানে যোগ দিয়েছেন, আপনি যুক্ত ছিলেন। পাশাপাশি আপনি হচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার একজন ভিকটিম, আপনি নির্যাতিত। তো সবকিছু মিলিয়ে এই যে আওয়ামী লীগের যে এই যে আপনার পিনাকিদার ভাষায় জয় বাংলা হয়ে যাওয়া, মানে জয় বাংলা হয়ে যাওয়ার পথে আছে আর কি, তো কিভাবে দেখছেন এই যে নিষেধাজ্ঞা, কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা, এটি আপনার দৃষ্টিতে আপনি কি মনে করেন? ভাই, প্রথমে আপনাদেরকে কংগ্রাচুলেট করি, কংগ্রাচুলেশনস। আপনারা 3 জন, ভারত, মোদি আপনাদেরকে নিষিদ্ধ করছে, এটা একটু বড় অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট। কিন্তু যদিও ওর কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমরা বসে নাই, বাট ওই যে বলা হয় না যে ইন্ডিয়া যারা শত্রু মনে করে সে হচ্ছে আমাদের সব থেকে বড় বন্ধু। তো আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। এখন একটা প্যাটার্ন একটু দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, দাদা জয় বাংলার কথা বললো, বাট প্যাটার্নটা কি? এই যে যারা গুম খুন এবং অন্যান্য অর্থ পাচার, দুর্নীতি, এই সব কিছুতে আওয়ামী লীগের সাথে ছিল, তাদের ব্যাপারে দেখবেন এই ভ্রমণে নিষেধাজ্ঞা, তাদের বিরুদ্ধে মামলা, এই জিনিসগুলা তারা যখন বাইরে সেফলি চলে যাইতেছে তারপরে হইতেছে। কিন্তু অনেকে বাইরে আছে, আমি অবাক হয়ে যাই যে তাদের পাসপোর্ট, ভ্রমণ, পরিবার সহ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হইতেছে। এটা কি ভ্রমণে নিষেধাজ্ঞা নাকি ফেরত আসার নিষেধাজ্ঞা, সেইটা একটা বড় কোশ্চেন। আমরা এটাও জানি যে পতিতা হাসিনাকে যদিও বলা হয় পালায় গেছে, বাট তাকে অ্যাকচুয়ালি অর্কেস্ট্রেটেড ওয়েতে সেফলি একটা এক্সিট দেওয়া হয়েছে। এবং এই আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা পথ খোলা রেখে এবং তাকে নিষিদ্ধ করার জায়গাটা ডিলের মধ্যে ফেলে এতদিন পরে যখন করা হলো, একটু তাকায় দেখেন এর মধ্যে কি হয়েছে। এখন আওয়ামী লীগ দেশে যতটা না অ্যাক্টিভ, অবশ্যই তাদের শক্তি আছে, এটা আমি অস্বীকার করব না, বাট তারা যেই পরিমাণের টাকাগুলাকে সেফলি নিয়ে যেতে পারছে, ইভেন 2 মাস আগে পর্যন্ত তাদের আওয়ামী লীগ নেতাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা বাংলাদেশ ব্যাংকে এবং অন্যান্য ব্যাংক থেকে সেটা চলে গেছে। এখন পর্যন্ত ইলিয়াস একটা প্রোগ্রামে সকালবেলা বলছেন যে শেখ হাসিনার চাচা শেখ কবির, তাকে হাজার হাজার কোটি টাকার কন্ট্রাক্ট এখনো দেওয়া হচ্ছে এবং দেওয়া হয়েছে। তো আওয়ামী লীগকে গায়ে গতরে
যে শক্তিটুকু, সেই শক্তিটুকু কিন্তু মাসলটাকে তাকে বাড়ানোর সুযোগ দিয়ে তারপরে সরকার, এখন আমি সরকারের এই সিদ্ধান্ত যতটুকু নিচ্ছে স্বাগত জানাই, বাট আমার অবশ্যই কোশ্চেন আছে বর্তমানে যে উপদেষ্টা বা যারা সমস্ত ক্ষমতার কেন্দ্রে তাদের সদিচ্ছা কতটুকু আছে। তারা কি অ্যাকচুয়ালি চাইছে যে না ঠিক আছে আওয়ামী লীগ তাদের শক্তিটাকে বাইরে নিয়ে যাক, সেখান থেকে তাদের সেই শক্তি সংহত করে, শুধু আওয়ামী লীগ হিসাবে না, আওয়ামী লীগ তো এখন সরাসরি নিজে আওয়ামী লীগ হিসেবে আসবার, তারে যদি আমরা নিষিদ্ধ না করি সে আসবে না লজ্জা চোটে, বাট আওয়ামী লীগের যেই ঘুঁটিগুলো এখানে আছে, সেই রাজনৈতিক দল হোক, সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, অথবা বাহিনীর মধ্যে হোক, তাদেরকে মোটামুটি একটু আবার অক্সিজেন দিয়ে তাদেরকে তাজা করি, সেই তাজা করার সময়টা নেওয়া হয়েছে। সেই সময় নিয়ে তারপর এখন আমাদেরকে বলা হচ্ছে যে একটা প্রক্রিয়ার মধ্য থেকে তাদেরকে নিষিদ্ধ করা হবে এবং সেটা একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। সেই পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে। আওয়ামী লীগের কার্যক্রম কি বাংলাদেশে কতটা আছে? আওয়ামী লীগের কার্যক্রম তো এখন মেইনলি ভারতে তাদের দাদার বাড়িতে বসেই হচ্ছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গতকালকে সভার কথা, মানে কাজের কথা ইলিয়াস বললেন, ইউকেতে দাদা বলতে পারবেন, প্যারিসে হয়তো তারা সংঘবদ্ধ না, বাট যুক্তরাজ্যে আমরা দেখতে পাচ্ছি তারা কতটা শক্তি সংহত করতেছে। তারা এর মধ্যে দুতিয়ালির কাজগুলো সমস্ত কিছু করতেছে। এখন আমরা যদি এই নিষিদ্ধের কাজটা যেটা সময় মতো করতে পারতাম, তাহলে সুবিধা হতো কি, আমরা ডিপ্লোম্যাটিক্যালি বাকি দেশগুলাকে, আমাদের যারা কূটনৈতিক চ্যানেলে যারা আছেন তাদেরকে বলে দিতে পারতাম যে ভাই এরা একটা নিষিদ্ধ সংগঠন, তোমরা তাদেরকে তোমাদের মাটিতে প্যাট্রোনাইজ করো না, বা তাদের নাম করে তাদের বিদেশি বা ছায়া সংগঠন যেগুলো আছে তোমরা তাদেরকে প্যাট্রোনাইজ করতে পারবে না, বাট সেই শক্তির জায়গাটুকু আমরা করতে দিছি। এবং এখন আজকে যখন তাদেরকে নিষিদ্ধ করার জায়গায় আসছে, একটা বাধ্য হয়ে আসছে, সরকার নিজে থেকে করে নাই, তার সদিচ্ছা থেকে সময় মতো করে নাই, আমাদের চাপে পড়ে করছে, জনতার চাপে পড়ে করছে। তো আমি মনে করি এটা তাদের শুধুমাত্র একটা গা বাঁচানোর জায়গা। আমি সাধুবাদ জানানোর সাথে সাথে আমি অনেকটাই স্কেপটিক্যাল যে তারা এটা সদিচ্ছা থেকে করছেন কিনা, এবং পরবর্তীতে রাজনৈতিক পালাবদল বা নির্বাচন যাই হোক না কেন, যদি আমরা সংস্কারটুকু কমপ্লিট করতে না পারি, সেখানে ওই শুধুমাত্র দলকে নিষিদ্ধ করে আমি এই আওয়ামী ফ্যাসিবাদ বা এই গুম খুনের সেই কালচারকে ঠেকাইতে পারবো না। সরি, আমি খুব অপটিমিস্টিক হতে পারলাম না, বাট এটা আমার একদম নির্মোহ একটা উপলব্ধি। জি সুমন ভাই, আমি আপনার কথার সাথে একমত। কারণ ধরেন যে জায়গাগুলো আমরা দেখছি, গতকাল থেকে একটি স্ক্রিনশট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে দলীয় বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এটি হচ্ছে 5 সেপ্টেম্বর 2024-এর একটা সংবাদ, যেটি আসলে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না। পরে আমি ইন করে দেখলাম যে এটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না, এবং যুগান্তরের এই পত্রিকাটা পাওয়া যায় নাই, কিন্তু বিবিসিতে এই সংক্রান্ত একটা খবরের ইয়ে ছিল, যেটি তারা বলছে যে যুগান্তরের প্রথম পাতার খবর, বিচারের আগে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই। এবং সেখানে আসলে তারা উপদেষ্টা আসিফ মাহমুদের একটি বক্তব্যকে কোট করেছে, এবং আসিফ মাহমুদ তখন, এটা আসলে তার নিজের মন্তব্য ছিল, যদিও বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মিটিং এর পরে এসে তিনি বলেছেন এই কথাগুলো, যার ফলে একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল। যে আসিফ বলেছেন যে ফ্যাসিবাদী শক্তি, পরাজিত শক্তিকে বিভিন্নভাবে পুনর্বাসনের কর্মসূচি দেখা গেছে। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। তো এটি নিয়ে নানা রকমের কথা আসছে, যেটি আমরাও শুনতে পাচ্ছিলাম যে দাদাও বলছিলেন যে আগে একটা সিদ্ধান্তের মতো হয়েছিল বা আলোচনা হয়েছিল। এখন এই জায়গাটা, এই যে সিদ্ধান্তটা, এটি কিন্তু ছাত্র জনতার, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর একটি উদ্যোগের পরে অনেকটা বাধ্য হয়েছে। ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, ছাত্র জনতা যখন অবস্থান নিয়ে নিল, তখন এই সিদ্ধান্তটা আসতে বাধ্য হয়েছে, গতকাল গেজেট হয়েছে। কিন্তু উপদেষ্টা পরিষদের ভেতরে আমি যদি একটা বক্তব্য দেখাই, মানে এই মানসিকতা তার পরিবর্তন হয়নি। যে অবস্থায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার পালিয়ে গেছে, পাবলিক পারসেপশন আছে, অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। তো এই ব্যাপারে আপনারা কি বলছেন? আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটা বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আনকোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে
হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। তো দাদা আপনার কাছ থেকে শুনি, ধরেন এই জাতীয় মানে তত্ত্ব মাথায় নিয়ে যিনি বসে আছেন, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, এবং এর বাইরে তো আওয়ামী লীগের আওয়ামীপন্থী, আওয়ামী লীগের কে সার্ভ করা, আওয়ামী লীগের তাকে সুবিধা নেওয়া, মানে নাম্বার অফ উপদেষ্টা, নাম্বার অফ সহকারী কিন্তু সরকারে বসা। তো আপনি কি মনে করেন যে মানি টক্স ভাই, মানি টক্স। তো এখন পরবর্তী সংস্কারটা কি, মানে এখান থেকে আপনি আলোচনাটা শুরু করি। এখানে আমি আজকে একটা এপিসোড করেছি আর কি, মানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা আমাদের চিন্তাটা সলিড ছিল না। হ্যাঁ, মানে আসলে আওয়ামী লীগকে কেন আমরা নিষিদ্ধ করতে চাই, এটা কি আমরা গণদাবি দিয়ে করছি? যেমন ধরেন মির্জা ফখরুল বলল যে জনতা সিদ্ধান্ত নেবে, এটা কি আসলে জনতার সিদ্ধান্তের বিষয় নাকি এটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়? এবং আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা কেন নিষিদ্ধ করব, এই প্রশ্নটার খুব সলিড জবাব আমাদের গণপরিসরে ছিল না। আমার মনে হয় যে আমরা এখন এটার জবাবটা পেয়েছি, জন্য আওয়ামী লীগকে আসলে আমরা নিষিদ্ধ করতে পারলাম এইভাবে। প্রথম বিষয়টা হচ্ছে যে কোন দল একটা দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, এইটা ডিপেন্ড করে একটা কন্ডিশনের উপরে। সেটা হচ্ছে যে সেই দলটা সেই রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা বুনিয়াদি যে নীতি, সেইটার সাথে সঙ্গতিপূর্ণ কিনা। এখন বাংলাদেশের বুনিয়াদি যে ফাউন্ডেশনাল যে প্রিন্সিপাল, সেটার সাথে আওয়ামী লীগের তফাৎটা কোথায়, আওয়ামী লীগের বিরোধটা কোথায় হলো? নাম্বার ওয়ান, আওয়ামী লীগ রাষ্ট্র যেটাকে, রাষ্ট্রের যে ইনস্টিটিউট, মানে রাষ্ট্র তো ইনস্টিটিউটের সমষ্টি, মানে সেখানে পুলিশ থাকবে, আর্মি থাকবে, বিডিআর থাকবে, প্রশাসন থাকবে, আমলাতন্ত্র থাকবে, নির্বাচন কমিশন থাকবে, ব্যুরোক্রেসি থাকবে, এইটাই মিলেই তো তার পুরো ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউট গুলোকে সে ধ্বংস করেছে। তার মানে রাষ্ট্রের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সেটাকে সে নষ্ট করেছে। প্রত্যেকটা আর্মিকে নষ্ট করেছে, জুডিশিয়ারিকে নষ্ট করেছে, পুলিশকে নষ্ট করেছে, প্রশাসনকে নষ্ট করেছে, ব্যুরোক্রেসিকে নষ্ট করেছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, রাষ্ট্রের কাজ হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়া। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের যে কন্ট্রাক্ট, যেটা আমরা সংবিধান বলি। উল্টা রাষ্ট্রটাকে তৈরি করছে নাগরিকের জীবনটাকে অনিরাপদ করার জন্য। মানে আমি এর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবো, কোনো ফলস অভিযোগও দিতে পারছি না, মিথ্যা অভিযোগও দিতে পারছি না যে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমি তাকে জেলে ঢুকাই দেবো, সেটাও আমি করতে পারছি না। কিন্তু আমার তাকে জেলে ঢুকাইতে হবে, তাকে আমার নির্বাসনে দিতে হবে, তাকে আমার আটকাইতে হবে। সেই জন্য আমি কি করবো? আমি আয়নাঘর বানাবো, একটা দুইটা না, হাজার হাজার আয়নাঘর বানাবো সারা দেশে, এবং সেইখানে আমি বিনা বিচারে নাগরিককে তুলে ধরে দিনের পর দিন রেকর্ড ছাড়া আটকে রাখবো। সো নাগরিকের জীবন করেছে অনিরাপদ, নাগরিকের জীবনের সুরক্ষা সেটা সে নষ্ট করেছে। 3 নাম্বার, আমি আমার নেতা নির্বাচন করতে পারবো ভোট দিয়ে, সেই নেতা নির্বাচন করার ক্ষমতাকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে। 4 নাম্বার, রাষ্ট্রে বাংলাদেশের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সাম্য, মানবসত্তার মর্যাদা, মানব সত্তার মর্যাদা, সাম্য এবং গণতন্ত্র, 3টাকেই সে ধ্বংস করেছে, নষ্ট করেছে। এই দলটাকে তো রাখতে পারি না আমরা। এটাকে তো মানে আমি কি বাংলাদেশে একটা ডাকাত দলকে অপারেট করতে দেবো যে আমি ডাকাতি করব? ভাই হ্যাঁ, আমারও তো সংগঠন করার স্বাধীনতা আছে, ডাকাতিও তো একটা সংগঠন, তাই না? মানে কয়েকজন লোক মিলে একটা সংগঠন করে, আমি কি ডাকাতের সংগঠন করতে দেবো? করতে দেওয়া উচিত? মানে ধরেন ডাকাতের দল যদি একটা কনস্টিটিউশন বানায়, একটা ঘোষণাপত্র বানায় যে আমার হচ্ছে যে আমি ডাকাতি করব, এবং ডাকাতি করার যে ডাকাতি করে যা আমি পাবো সেটা আমি দরিদ্র মানুষের মধ্যে বিলাই দেবো, এটা এরকম যদি একজন কেউ করে, আমি একটা রবিন হুড হবো আর কি। সেটা একটা গঠনতন্ত্র থাকবে। আপনি ডাকাতি করবেন আর আমরা বলবো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে ওইরকম আপনি মানুষ এটা তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল। হ্যাঁ, আমি কি এটাকে করতে দেবো? আমি তো এটা করতে দেবো না। মানে ডাকাতি যত মহৎ উদ্দেশ্য নিয়ে করা হোক না কেন, আমি তো সেটাকে করতে দেবো না। তো ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্টরি কোনো অর্গানাইজেশন দেশে থাকতে পারবে না। এখন এটা যদি বাংলাদেশ সব দল আমরা সবাই মিলে যদি বলি যে না থাকুক, এটা থাকা উচিত, তারপরে এটা থাকতে পারে না। রাষ্ট্রকেই নিজের জন্যই সেটাকে ধ্বংস করতে হবে, নষ্ট করতে হবে, তাকে নিষিদ্ধ করতে হবে। আর আমরা যদি সবাই মিলেও বলি যে না এই দলে থাকা চলবে না, কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না,
তাহলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি না। এই জায়গাটায় আসলে একমত হইতে হবে। হ্যাঁ, এখন বলতেছে না এই যে কতজন যে কথা কামাল বলে না যে এটা একটা ফ্যাসিবাদী আমরা দলকে কেন নিষিদ্ধ করব, এমনকি আসিফ নজরুল যেটা বললেন যে আমরা দলকে কেন নিষিদ্ধ করবো, এই দলের এত আছে, আমরা এটা করতে পারি না। নো, আপনি আগে দেখবেন আসলে এই দলটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করেছে কিনা। যদি করে আপনি এখানে রাখতে পারবেন না, যদি না করে আপনি এটাকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারবেন না। প্রশ্নটা ওই জায়গাটায়, প্রশ্নটা এইটা না যে আমি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি কি পারি না। 2 নাম্বার হচ্ছে এটা জনমতেরও বিষয় না। যেমন আমরা যদি সবাই মিলে মনে করি যে একটা দলকে আমরা নিষিদ্ধ করে দেবো, কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে এটা কন্ট্রাডিক্ট করে না। হ্যাঁ, যেমন ধরেন মানে জামাতের নিষিদ্ধ, জামাত যে নিষিদ্ধ করলো আওয়ামী লীগ, জামাতের নিষিদ্ধ করাটা কি এটা কি বৈধ? এটা কি করতে পারে? সে পারে না। কারণটা হচ্ছে জামাত রাষ্ট্রের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না। মানে তার কাজ মুক্তিযুদ্ধের পর থেকে, তার কাজ 1971-এর 16 ডিসেম্বরের পর থেকে, তার কাজ, তার গঠনতন্ত্র, তার সংবিধান, তার রাজনীতি, কোনো কিছু বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না। সেজন্য আমরা জামাতকে যে নিষিদ্ধ করেছি এটা এক জিনিস না। এবার বোঝা গেছে, মানে ক্লিয়ার হয়েছে বিষয়টা। এই জায়গাটাতে এসে এটা ইভেন রাজনৈতিক দলগুলো এখানে এসে প্রবলেম করছে। আসিফ নজরুল যেটা বললেন সেটাও, আসিফ নজরুল ইভেন এখন পর্যন্ত ওনার ধারণাটা ক্লিয়ার না। কারণ কয়েকদিন আগে উনি বলছিলেন যে সব রাজনৈতিক দল যদি চায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে। এখন যদি সব রাজনৈতিক দল চাইলো এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না, তাহলে কি আমরা নিষিদ্ধ করে দেবো? করবো না তো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হয়েছে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে, এটা থাকতে পারে না। এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার যে এখানে আবেগের বশে কোনো কাজ হচ্ছে না। এখানে যা হচ্ছে সবকিছু যুক্তিবদ্ধভাবে আমরা কথাগুলো বলছি, আমরা এই দাবিগুলো করছি। এবং ধরেন যে একটা সময় তো 2009 পর্যন্তই নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিছে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিছে, জামাত থেকে যোগ দিছে, জামাতে গেছে। তো এগুলো নিয়ে কিন্তু কেউ কখনো প্রশ্ন তোলে নাই যে না দিতে পারবে না, এটা হবে না। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে আমরা আওয়ামী লীগকে সমর্থন করা মানে মানবতা বিরোধী অপরাধকেই সমর্থন করা, মানুষের বিরুদ্ধে যে অবস্থান আওয়ামী লীগের ছিল গত 15 বছরে সেটাকে মেনে নেওয়া। দুঃখিত। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ তো রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল না। মানে বাংলাদেশ যে একটা রাষ্ট্র, মানে বাংলাদেশের একজনকে ধরে নিয়ে যায়, সেখানে ডিজিএফ এর অফিসের মধ্যে তাকে ইন্টারোগেট করে, এটা কল্পনা করা যায়? হ্যাঁ, মানে তাহলে রাষ্ট্র কোথায়? তাহলে বাংলাদেশ রাষ্ট্র নাই আসলে। হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্র ভারতের একটা ছায়া অধিকৃত জনপদ হয়ে গেছিল। হ্যাঁ, যা খুশি তাই করতে পারতেছে তারা, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যা খুশি তাই। এমনকি এসে বলতেছে যে রাজনৈতিক দলগুলোকে বলতেছে তুমি নির্বাচনে যাও, তোমাকে নির্বাচনে যেতে হবে, তাছাড়া জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে। হ্যাঁ, এটা এসে ভারতের পররাষ্ট্র সচিব এসে বলতেছে বাংলাদেশের একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্টকে। হ্যাঁ, তো তাহলে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল, পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলছিল। এবং আপনি যেটি বলছিলেন, মেজর সুমন আহমেদ কিন্তু বিডিআর এর ঘটনার পর প্রথম ব্যক্তি যিনি ডিজিএফআই নির্যাতনের শিকার হন এবং রয়ের দ্বারা ইন্টারোগেটেড হন আর কি, প্রথম ব্যক্তি। আচ্ছা, র কি বলেছিল, পরিচয় দিয়েছিল যে আমি র থেকে নাকি না, এটা আপনি বলছিলেন, বুঝছেন? সুমন ভাই আপনার আনমিউট করেন, সুমন ভাই আপনি আনমিউট করেন। জি, ইন্টারোগেশনের যেই পর্যায়টাতে আমি দেখতেছিলাম কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলতেছে। বাকি যারা ওই ইমরান ইবনে রউফ আর রাশিদুল আলম, একজন পলাতক আর একজন এখনো বিজেপিতে আছে, তারা বাংলায় কথা বলতেছে। আর বাকি 2 জন যাদেরকে আমি কাউকে দেখতে পাচ্ছি না, তারা ইংলিশ, এবং বাট আমি একটু বুদ্ধি করে বাংলাতে রিপ্লাই গুলা দিচ্ছিলাম। তখন দেখা গেল পজ, মানে আমি বাংলায় বলতেছি ওরা তো বুঝতে পারতেছে না। তখন ডিজিএফ এর যে ডেস্ক অফিসার সে সেগুলাকে সম্ভবত ইন্টারপ্রেট করে দিতেছিল, ওই জন্য পজ আসতেছিল। আর আপনি তো দাদা ইন্ডিয়ানদের যে অশুদ্ধ ইংলিশ ডড করে, সেটা আমরা সবাই অভ্যস্ত। তো ওই 2 জন তারা ভারতীয় ছিল, রড বা যে কোনো এজেন্সি তারা ভারতীয় ছিল। কেউ পরিচয় দেয় না এবং পরিচয় দিবেও না, তো তারা ওই সাহস তাদের নাই। মানে ওটা ওই 2009 এর ওই ঘটনা। আচ্ছা, এখন ওই যে যিনি ইন্টারভিউ করেছিলেন পরিচয় দিয়ে বাংলাদেশের যে বিজিবি, যে ডিজিএফআই, মানে এখন বিজিবিতে আছে আপনি বললেন, এখনো সে সার্ভিসে? হ্যাঁ, এখনো সে সার্ভিসে। সে কিন্তু ডিজিএফআই তে ছিল না, সে কিন্তু আরেকটা ইউনিটে, সেও আমাদের সাথে একই সাথে পিলখানার ভিতরে ঢুকলো। বাট এবং রাশিদুল আলম সেও তখন কিন্তু ডিজিএফ এর পোস্টিং এ ছিল না। এই যে অতি উৎসাহী লোক যারা মনে করে যে আওয়ামী লীগকে রাখবার এবং বাঁচানোর জন্য তাদেরকে জানপ্রাণ দিতে হবে, তারা সমস্ত কোড এবং আইন ভঙ্গ করে অতি উৎসাহিত হয়ে সেখানে আমাকে ইন্টারোগেট করছে। তো
তার মধ্যে রাশিদুল আলম, সে জানে যে সে কতগুলো পাপের সাথে সংশ্লিষ্ট এবং আমি যে তাকে এক্সপোজ করবই, তো সে কিন্তু পালায় চলে গেছে, এখন সম্ভবত ইউএই বা কোথাও আছে। ইমরান ইবনে রউফ সে কিন্তু এখনো আছে বিজেপিতে কর্নেল হিসাবে, মাঝে মাঝে একটু ছবি টবি চেহারা দেখায়। সে এটা আমার সাথে হয়েছে সেটা না, হেফাজতের সেই কিলিং এ, আমরা বলবো শাপলা চত্বরের কিলিং এ সে তো জিয়াউল হাসানের সাথে সরাসরি যুক্ত, কতজনকে খুন করেছে, 7 খুনের মামলা, 7 খুন। তো আমরা তাকে অ্যাকাউন্টেবল করি না কেন? এখন আপনারা তো চেষ্টা করতেছেন, ইলিয়াস চেষ্টা করেছে, কনক এই জিনিসগুলোকে উঠাচ্ছে। এখন অ্যাকাউন্টেবল করার পরে দিন শেষে সিদ্ধান্তটা নেওয়া তো আপনি নিতে পারতেছি না। যারা আপনি কি মনে করতেছেন দাদা যে এইখানে সব চেঞ্জ হয়ে গেছে, হাসিনা চলে যাওয়ার সাথে সাথে হাসিনার রাখা লোকগুলা চলে গেছে? না, হাসিনার রাখা লোকগুলো আছে এবং তারা তাদের হাসিনার সময় রাখা লোকগুলো আছে, বাট এটা স্টিল এটাও আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে যে বাংলাদেশে একটা খুব কনসিডারেবল ফর্মিডেবল সিভিল ফোর্স তৈরি হয়েছে, হ্যাঁ, যেটাকে উপেক্ষা করা খুব সহজ। এবং তারা উপেক্ষা করতে, সেখানে কিন্তু তাদের হাসিনার সময় যে জিনিসটা হয়েছিল, হাসিনা 14 দাদা সিভিল ফোর্স তো আর ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে পারে না, সমস্যা হচ্ছে এটা। না, কিন্তু সব জায়গা ঠিক হয়েছে, কিন্তু ক্যান্টনমেন্ট তো ঠিক করতে পারি না আমরা চাইলেও। দাদা আমরা তো ওপিনিয়ন বিল্ড করতে পারি, তাই না? আমরা তো ওপিনিয়ন বিল্ড করতে পারি, আমরা জনগণকে বলতে পারি, আমরা এক্সপোজ করে দিতে পারি। হ্যাঁ, এই ইমরান ইবনে রউফের ব্যাপারে আপনি আমার বিডিআর এর যেই ডকুমেন্টারিটা আমি তৈরি করেছিলাম 1 ঘন্টা 25 মিনিটের, সেখানে ইমরান ইবনে রউফের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে, সে কি করেছে, সে কি ছিল। মানে এখন কোথায় আছে? বিজেপিতে আছে, ওটা কি বলছিলা তুমি? হ্যাঁ, বিজেপিতে এখন না, তখন বিজেপিতে, এবং সে নাটক করছিল, সেই নাটকগুলোর বিষয়ে আমি সেখানে তখন বলেছিলাম, বর্ডারে গিয়ে সে নাটক করছে। এখনো যে সার্ভিসে আছে, ওটা কি বলেছিলা তুমি? হ্যাঁ, তখন ওই মুহূর্তে সে উত্তরবঙ্গের একটা ইয়েতে ছিল কমান্ডার হিসাবে। সরি, আমার ল্যাপটপের পাওয়ার আউট হয়ে গেছিল। যেটা বলতেছিলাম, সরি ইফ ইউ অ্যালাউ মি, হাসিনা 14 নির্বাচনের পর থেকে প্রতিটা দিন কিন্তু তার হিসাব ছিল যে সে ক্ষমতা থেকে সরে যাওয়া মানেই তাদের সবার পতন, কচু কাটা। তো সেই একই অবস্থা হয়ে গেছে, কিন্তু হাসিনা যাদেরকে সেট আপ করে রেখে গেছে, যে স্ক্রিপ্ট লিখে গেছে এখানে যে তোমরা এইভাবে চলবা, তারাও জানে যে তাদের একজনও যদি সরে যায় তাদের শক্তি ক্ষয় এবং তারা উইক হয়ে যাবে। তো সেই জায়গা থেকেই আমি মনে করি আমরা চাবো, বাট এটা এক্সপেক্ট করা খুব মানে স্বাভাবিক না যে তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের খারাপ লোকগুলাকে সবাইকে সরায় দিবে, বা তারা ভালো হয়ে যাবে, অজু করে তারা শুদ্ধ হয়ে যাবে। আমি আশাটুকু করি না, বিকজ আমি দেখেছি তারা এখনো কিভাবে প্রতিটা জায়গায় তাদের লোকে বসায় রাখছে, এবং সেই কারণে আমি মনে করি যে ঘোষণাটুকু আসছে সেটা মন্দের ভালো, যে আওয়ামী লীগকে সেই পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। তো পিনাকিটা ধরেন, আমরা যে রাশিদুজ্জামান, ব্রিগেডিয়ার রাশিদ যে সরাসরি নির্যাতন করছিলাম, অনেকবার আলোচনা করছি, সুমন ভাই ক্লেম করছে তাকে সাম্প্রতিক সময়ে যে আপনার হজ করার নামে পারমিশন দিয়ে মক্কা থেকে সে কানাডা চলে গেছে, যতটুকু আমরা জানি। ইমরান ইবনে রউফ এখনো বহাল। তো আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আমার পরবর্তী সংস্কারটা কি রাষ্ট্রের? ধরেন কথা প্রসঙ্গে চলে আসলো, এখন ধরেন আর্মি ব্যাপারে আমরা অনেক রকমের বিষয় আমরা দেখছি, এবং ধরেন বিপ্লব পরবর্তী সময়েও সেনাপ্রধান চাচ্ছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে, যারা বিপ্লবের সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে ডেকে তিনি সেই প্রস্তাব দিচ্ছেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, একে রিফাইন্ড আওয়ামী লীগ করতে হবে। তিনি অনেকটা হুমকির মতো কথা বলছেন। ডক্টর ইউনূসের সঙ্গে একটি দূরত্ব তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বুঝতে পারি যে, এবং আসিফ মাহমুদের কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি বুকে পাথর চাপা যে দিয়েছিলেন ইউনূসকে মেনে নেওয়ার জন্য, সে পাথর এখনো বুক থেকে উঠে নাই ওনার। তো এখন পরবর্তী সংস্কারটা কি, আমরা কোন দিকে যাব? দাদা শুরু করবেন না ইলিয়াস? আমি একটু বলতে চাই, আমি নিয়েই বলতে চাই, যেহেতু আমরা সবাই এখানে আছি, আমার আজকেও একজন খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার সাথে কথা হলো দীর্ঘ সময় 40 মিনিট। তো আমি ওইখানে কয়েকটা জিনিস বললাম আর কি, আমি বলে রাখি। আমি বললাম যে দেখেন, আপনাদের সরকার তো রাজনৈতিক সরকার না, আপনাদের কারোই রাজনীতি করার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু সরকার হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট। বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান এবং সবচেয়ে ক্রুশিয়াল পলিটিক্যাল ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ সরকার, এবং আপনারা এই সরকারটা চালাচ্ছেন, কিন্তু আপনারা কেউই পলিটিক্যাল না। এবং এর কারণে আপনাদের যে পলিটিক্যাল ভ্যাকাম, সেই পলিটিক্যাল ভ্যাকামটাকে পূরণ করতে হয় অ্যাক্টিভিস্টদেরকে।
এবং আমি খুব ক্যাটেগরিক্যালি নাম ধরে বলছি যে দেখেন আপনার সরকারের পেছনে একটা বড় ধরনের পিপলস মোবিলাইজেশন, পিপল সাপোর্ট মোবিলাইজ করেছে 3 জন মানুষ, আপনারা মানেন বা না মানেন, পিনাকি, ইলিয়াস আর কনক সারোয়ার। হ্যাঁ, তো আমি ওনাকে বললাম যে আচ্ছা দেখেন এই যে প্রফেসর ইউনূস কাতারে গেলেন, কাতারে যে কথা বললেন, ডায়াসপোরার সাথে কথা বললেন, তো কিছু সময় কাটালেন, তো প্রফেসর ইউনূসের কি মনে হয় না যে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ারের সাথে একটু বসে কথা বলি, ওরা কি ইয়ে করে? কেন মনে হলো না 9 মাসে? মানে আমরা কি কামলা, যে আমরা কামলা দিয়ে যাব সারাক্ষণ? আমরা তো কামলা না। হ্যাঁ, এবং সেই কারণে ওনারা একের পর এক মিস্টেক করছে, এবং যখন দেখে যে জনগণ মাঠে নামছে, রাস্তায় আছে, পিপলস সাপোর্ট আছে, তখন ওনারা একটা সাহসী পদক্ষেপ নিতে পারে। কিন্তু ওনারা প্রোঅ্যাক্টিভ হয়ে কখনোই পিপলস ভয়েস যারা রেইজ করে তাদের সাথে এনগেজ হওয়ার প্রয়োজনীয়তাটা মনে করে না, বোধ করে না। উপদেষ্টারা হয়তো করে, কিন্তু এটা প্রফেসর ইউনূসকে করতে হবে, এটা আমি মনে করি, এবং এটা করা উচিত। এবং এটা যদি উনি না করেন তাহলে এটা সাফারার হবেন উনি নিজেই, আর কেউ না। এখন দেখেন ওনারা ঐক্যমত কমিশন করলেন, তাই না? আমি এটা নিয়ে অনেকবার বলছি, এবং ওনারা আসছেন, আলী রিয়াজকে দিচ্ছেন, আলী রিয়াজ পলিটিক্স করছেন এক সময়, হ্যাঁ, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিভাবে মিডিয়েট করতে হয় এই স্কিলটা ওনার নাই। হ্যাঁ, ওখানে নিয়ে মনির হায়দারকে বসাইছে, তারও না। হ্যাঁ, তো ধরেন আমরা চাচ্ছি যে এই ছোট 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 জিনিস, আমার বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতার সাথে কথা হইল, উনি বলতেছেন যে এই যে দেখেন, মানে অনেকে মনে করে যে বিএনপির সাথে আমার অনেক গ্যাপ এবং বিএনপির সাথে আমার খুব সারাক্ষণ মারপিট চলে, তা কিন্তু না। মানে বিএনপির ধরেন গুরুত্বপূর্ণ নেতারাও মাঝে মাঝে ফোন করেন, পরামর্শ নেন, কথা বলেন, এক্সচেঞ্জ করেন, এবং ওনাদের সাথে যখন কথা হয় আমার, তখন কিন্তু আমার কোনো আর্গুমেন্টকে ওনারা ফেলে দেন না, ওনারা অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, সিরিয়াসলি নেন। ধরেন আমি বললাম যে দেখেন এই যে ঐক্যমত কথাটা হচ্ছে, এটাই আমাদের পরবর্তী, আমাকে বলছে সংস্কার কি, মানে এই যে ধরেন 18 বছর কি 16 বছরের নাকি 17 বছর ভোটের সময়, এটা কি সংস্কারের একটা গুরুত্বপূর্ণ? আমি বললাম এটা সংস্কারের গুরুত্বপূর্ণ কোনো এলিমেন্ট না। আমি যে সংস্কারটা চাই সেটা আপনিও চান, কিন্তু আসলে আমরা বলতে পারতেছি না, বিএনপির ল্যাঙ্গুয়েজে বলতে পারতেছি না। সেই জন্য বিএনপি মাঝে মাঝে এদিকে সরে যাচ্ছে, ওইদিকে সরে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, মনে করতেছে, সন্দেহ করতেছে। আমি বলছি যে দেখেন আমাদের সংস্কারগুলো কি কি হইতে হবে। আমি খুব সিম্পল, এই 2 দিন আগে আমার এই কানে গেলাম, এখানে বিএনপির ছেলে পেলে, ইয়াং ছেলে পেলে, সব ব্রাইট ছেলে পেলে, অনেক কাজ করে, কানে কাজ করে। তো হঠাৎ করে আমাকে দেখছে রাস্তায় আর কি, তারপরে দেখে এসে দৌড়ে এসে ধরছে বেশ কয়েকজন, মানে 10-12 জন। হ্যাঁ, তো এসে বলতেছে যে দাদা এরকম আমরা বিএনপি করি, আমরা আপনার ইয়ে শুনি, কিন্তু মাঝে মাঝে বিএনপির খুব রাগ হয় আমাদের। আমি বললাম যে আমারও তো হয়, হ্যাঁ, বিএনপি আমাদের রাজপথের এলাই ছিল, আমারও তো রাগ হয়। আমি ওদেরকেই বললাম, ওদের সাথে আলাপ করেই কিন্তু কথা বলতেছি, কথা বলতে 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 ওই জিনিসগুলো চিন্তা করি। আমি বললাম যে দেখেন আমি যে সংস্কারটা চাই, এটা আমি আপনাকে বলি, এটা বিএনপিও মানবে, কিন্তু এটা বিএনপিকে বলা হচ্ছে না এইভাবে। প্রথম জিনিস, ধরেন আমরা 2024 সালের নির্বাচনটাকে আমরা অবৈধ ঘোষণা করি, হ্যাঁ, তাতে কি হবে? তাতে শেখ হাসিনার সরকারটা দখলদার সরকার হিসেবে ঘোষিত হবে, তাই না? তাহলে কি হবে? অবৈধ ঘোষণা করলে শেখ হাসিনার সরকার দখলদার সরকার হলো, তাহলে আমাদের জুলাই বিপ্লবে আমরা যা যা করেছি, হ্যাঁ, সবকিছু বৈধ হয়ে যায়। এবং আমরা একটা দখলদার বাহিনীর সাথে ফাইট করেছি, তাহলে কি আওয়ামী লীগ বলেন, এই বলেন, কথা কামাল বলেন, ওটা সেটা, এই যে বিএনপির ফজলুর রহমান ইত্যাদি যারা, তারা যেটা বলতেছে যে পুলিশ হত্যা, অমুক তমুক নবনীতা বলতেছে না, সবকিছু থেকে আমরা ইমিউন হয়ে যাই। হ্যাঁ, কারণ আমরা দখলদারের সাথে তো ফাইট করবো, তাদেরকে মারবো, ওরা আমাদেরকে মারবে। তাহলে শেখ হাসিনার সরকার একটা দখলদার সরকার এবং শেখ হাসিনার বাহিনী একটা দখলদার বাহিনী হিসেবে আমরা এস্টাবলিশ করে ফেলতে পারি। বিএনপি এটাতে আপত্তি করবে? কখনোই করবে না, তাই না? 2 নাম্বার, সংস্কার প্রশ্নে সংবিধানের এইটা সেটা, অমুক তমুক, ধর্মনিরপেক্ষতা, ওটা সেটা, প্রচুর ছোট 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 জিনিস। আমি বলছি যে আমি জিয়াউর রহমানের সংবিধান চাই। জিয়াউর রহমান যেটা ক্ষমতায় এসে এনাক্ট করছিলেন, আমি ওই সংবিধান চাই। মানে দেখেন, এটাতে আমার চাওয়াটাও হয়ে যায়, কারণ আমি তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পক্ষের লোক। হ্যাঁ, সো আমি যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেমটাকে এনাক্ট করতে চাই, আবার ফিরে আনতে চাই, তাহলে জিয়াউর রহমানের সংবিধানটাই ফ্যান্টাস্টিক। ওইখানে আছে, জিয়াউর রহমান নিজেও প্রেসিডেন্ট ছিলেন। এটা কি বিএনপি না মানবে? এটা হবে না, বিএনপি এটাও মানবে। তাহলে দেখেন আমরা 2টা খুবই বড় সংস্কার করে ফেলতে পারবো এবং এটা মানায় ফেলতে পারবো। আমার এত মিটিং এরও দরকার নাই, একটা 5 মিনিটের কথা এটা সবাই মেনে ফেলবে। এইরকম আমরা যদি, আমি তো 2টা বললাম, আমরা যদি চিন্তা করে আরো 2টা বের করি এরকম এবং প্রেজেন্ট করতে পারি প্রেজেন্টেবল ওয়েতে, তাহলে দেখবেন আমাদের সংস্কার নিয়ে এত মূলামূলি আর থাকবে না, এটা সিম্পল হয়ে যাবে। দাদা ধরেন আপনি যেগুলো বলছেন এগুলো ধরেন কি বলবো, এটা ধরেন একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া বা একটা ঐক্যমত্য বা এরকম একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যদি বলি যে ধরেন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা 9 মাসে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারলো না। 9 মাস পরেও এই যে 11 বছর আগে গুম হওয়া সুমনের বাসায় ওয়ারেন্ট যায়, যেই মামলাগুলো 3 মাসের মধ্যে সকল মামলা এবং ওয়ারেন্ট বাতিল হয়ে যাওয়ার কথা, 9 মাস ধরে তারা এখন লম্বা লম্বা সরি বলে যে আমাদের ভুল হয়েছে। এখন পরবর্তী ছাত্রদের পদক্ষেপ কি হওয়া উচিত? আমরা কি সেনাবাহিনী সংস্কারের দিকে যাব? আমরা কি বিচার সংস্কারের দিকে যাব? আমরা কি মিডিয়া সংস্কারের দিকে যাব? অর্থাৎ যা দেখছি যে রাজপথ থেকে দাবি উত্থাপিত না হলে বা একটা মুভমেন্ট তৈরি না হলে কারো কর্ণকুহরে কিছুই ঢুকবে না। তো আমি এই প্রসঙ্গে নিয়ে আসি। ইলিয়াস, আপনি কি মনে করেন যে সংস্কারের পরবর্তী পদক্ষেপটা কি হওয়া উচিত? আর ছাত্রদেরকেই যদি আমরা বলি যে ছাত্র জনতাকেই রোল প্লে করতে হবে, কারণ আনফরচুনেটলি উপদেষ্টা পরিষদে বিপ্লবের সঙ্গে সংস্পর্শহীন বিপ্লব বিবর্জিত মানুষরা বসে আওয়ামী লীগের দালালি করছে। কেউ কেউ নিজেদের আখের গোছাচ্ছে, কেউ কেউ বুঝতেই পারছে না যে তাদেরকে কেন সেখানে বসানো হয়েছে। আপনি কি মনে করেন পরবর্তী সংস্কারের পদক্ষেপটা কি হওয়া উচিত? দাদার সাথে আমার এই গত 5-6 দিন আগে যে কোনো একজনের ছাত্র নেতাদের যে কোনো একজনের আমরা 3-ওয়েতে লাইনে ছিলাম। তো তার কাছে যেটা আমরা শুনলাম যে ছাত্ররা আসিফ নজরুলের ব্যাপারে ডক্টর ইউনূসকে জানিয়েছেন যে ডক্টর ইউনূস যেন আসিফ নজরুলের কোনো বক্তব্য ছাত্রদের বক্তব্য মনে না করেন, এটা তাকে নিশ্চিত করে দিয়ে এসেছেন এবং এই ব্যাপারে তাকে সতর্ক করে দিয়ে এসেছেন যে স্যার আসিফ নজরুলকে আমরা মানি না, তিনি আমাদের বিরুদ্ধে কাজ করছেন, এটা বলে এসেছেন। এখন ধরেন আমি 2024 সালের আগস্টের পরপরই আমি আসিফ নজরুলের ব্যাপারে বলেছিলাম, কারণ আমার কাছে যে তথ্য ছিল, যাদের কাছে যা যা ব্যাপারে কথা হতো, তাদের সাথে যেটা পরিষ্কার হয়েছিলাম যে আসিফ নজরুল এখানে আওয়ামী লীগের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ভারতের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রথম আলো তাকে এখানে বসিয়েছে। এখন আমরা ধরেন 5 তারিখের আগে কিন্তু সবাই দিশেহারা, কে কি করবে, কি হবে, হাসিনা যে যাবে কি যাবে না, কারোর কোনো প্রস্তুতি ছিল না, থাকার কথাও না। ভারত কিন্তু ঠিকই এই ওয়াকার থেকে শুরু করে সেনাবাহিনীর কয়েকজনকে নিয়ে, আসিফ নজরুলদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক, কি হবে, কিভাবে কি করা হবে, প্রথম আলো এদেরকে বসানো হয়েছে যে কিভাবে সরকার চলে গেলে কারা কোথায় আসবে। তারা কিন্তু সেভাবে তাদের প্ল্যান ওয়েতেই কিন্তু সেটা করেছেন। এবং তখন যদি আসিফ নজরুলকে নিয়ে যখন আমি কথা বললাম এবং ক্যান্টনমেন্টের ভেতরে এই কনস্পাইরেসি গুলো যখন তুলে ধরলাম, সেটা যদি ছাত্ররা যদি আমার সাথে একই সুরে কথা বলতো, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু সেই ছাত্ররা কিন্তু বলল, অথচ একজন উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তিনি কিন্তু আসিফ নজরুলের পক্ষ নিয়েছিলেন তখন, অথচ তারপরে কিন্তু তারাই কিন্তু সে এবং সাজিস তারাই কিন্তু পরস্পর বিরোধী বক্তব্য দিলেন। হাসনা তো আরেক ধরনের বক্তব্য দিলেন, আরেক ছাত্র নেতা আরেক ধরনের বক্তব্য নিলেন যে আসলে 5 তারিখ কি হয়েছিল, 4 তারিখে কি ঘটেছিল, কিভাবে তারা ক্যান্টনমেন্টে গেলেন, আসিফ নজরুল কিভাবে প্রধান উপদেষ্টা থেকে আইন উপদেষ্টা হলেন, এগুলো নিয়ে তারা পরবর্তীতে অনেক ধরনের আলাপ করেছে। তো যদি সেটা হয়ে থাকে তাহলে আগে কেন করেন নাই, এখন কেন করতে হলো? এখন করাতে যে সমস্যাগুলো হয়েছে, আপনি দেখেন আসিফ নজরুলের যে বক্তব্যটা আপনি একটু আগে চালালেন, দেখেন একজন আওয়ামী লীগ নেতা কিংবা ফখরুলের সাথে এই বক্তব্যের কোনো পার্থক্য আছে? একই রকম। এখন ফখরুল, আওয়ামী লীগের লোকজন এই ভাষায় কথা বলে কেন? দাদা যে কথাটা বললেন যে আমাদেরকে ডক্টর ইউনূস ফোন করার একটা সময় পেল না, আরে ভাই, ফোন করা তো বহু পরের কথা। আজকে 9 মাস হয়েছে, আমরা আমাদের এই যে আমরা 3 জন মানুষ এক জায়গায় হলে এই বক্তব্যটার মানে অনেক জায়গাতেই অনেকের কাছে অনেক মূল্যবান, যে না এই 3 জনে একসাথে হয়ে তারপরে বলেছে এই বিষয়গুলো দেখা, এবং হয়ও অনেক কাজ হয়েছেও আমাদের কথায়। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে সরকারের কোন অংশ থেকে বলা হয় নাই যে ইলিয়াস তোমার নামে যে এতগুলো মামলাগুলোর কাগজগুলো দাও। পিনাকি ভট্টাচার্য, আপনার নামে কি কি মামলা আছে, আমাদের কনক স্যার আপনার নামে কি সমস্যা আছে আমাদেরকে একটু দেখ বলেছে। আমি জানি না আপনাদের বলেছে কিনা এর মধ্যে, আমাকে এখন পর্যন্ত আমার মামলাটা তো কোর্টে যে রিজলভ হয়েছে তাও আমি করিনি। ওই যে আশিক ছেলেটা ছিল বিএনপির ছাত্র দলের, সেটা তো আপনি আপনার ব্যক্তিগত উদ্যোগ বা অন্য কেউ, আমি কিছুই করিনি। আশিক যেহেতু নিজে এটা মুভ করছে, আমি সাথে সাথে খালাস হয়ে গেছি। আপনার সামনে ওই দিন আমার কাছে কাগজ চেয়েছে একজন, আপনি দেখেছেন আমি কি উত্তর দিয়েছি। আমি বলছি কেন আপনাকে দিব, কেন আমার মামলার কাগজ আপনাকে দিতে হবে? এই রাষ্ট্র করতে হবে, এই রাষ্ট্রকে এটার পদক্ষেপ নিতে হবে। যদি মনে করেন না যাবো না দেশে, সমস্যা কি? তারা যদি মনে করে ইলিয়াস দেশে আসলে তারা আটক করবো, এই জন্য মামলা জিয়ে রাখেন। এই দেশের জনগণ বিচার করবে একদিন। আসিফ নজরুলের কথাবার্তা, ইলিয়াস দেশে গেলে আটক করতে পারবে না, ওইটা তাদের উদ্দেশ্য আমার বলেন, উদ্দেশ্যটা কি আমার বলেন, তাদের উদ্দেশ্য কি? সে পারবে না সেটা অন্য জিনিস। এই যে কালকে হামিদ যে 2 দিন আগে, আমি মনে করি কি ইলিয়াস, যে আমাদের মামলার চাইতে যাদের আসলে কিছু এই যে হেফাজতের কত লোকের যে মামলা এরকম আছে, আমাকে যে কতজন রিচ করে এর মধ্যে,
হ্যাঁ, করতে পারি না সবার জন্য, ওদেরটা করুক আগে। এটা আমি মনে করি যে এই সমস্ত অসহায় মানুষদের জন্য আরেকটা বিষয় আছে কিন্তু, আপনি তো, আমরা তো হেফাজত বলছি বা ইয়ে বলছি, বিএনপি সাধারণ কর্মীরা কি পরিমাণ সাফারার, ভিতরে কতজন আছে এখন? বড় বড় নেতারা সব মানে ইয়ে হয়ে বের হয়ে চলে আসছে, বাকিদের অবস্থা কি? বাকিদেরটা কে দেখছে? কত 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 লক্ষ মামলা ছিল না? 10 লক্ষাধিক মামলা ছিল, সেই খবরও কেউ নেয় না। তো আসিফ নজরুলের সেই বক্তব্য আপনি যদি শোনেন তাহলে মনে হবে যে না, আওয়ামী লীগের একজন লোক, উনি খুঁজে পান না। আরে ভাই, আমার দেশের আদালতের দরজা থেকে আপনার ওই ভদ্রলোকের নাম কি, হিন্দু শুকরঞ্জন বালি, আমার দেশের আদালতের সামনে থেকে তুলে নিয়ে যায়। আপনি এটা দেশবিরোধী কর্মকাণ্ড না? মানে দেশবিরোধী কর্মকাণ্ড আসিফ নজরুল কয়টা চায় আওয়ামী লীগের ব্যাপারে দেখাইতে, উনি খুঁজে পান না। এখন ওনার এই বক্তব্য সমস্যা হচ্ছে ভাই, ওই যে ধরেন ডিজিএফআই টান দেয় আসিফ, ওই মেয়ের ভিডিওটা কিন্তু ছেড়ে দিব, আসিফ আবার সোজা হয়। আসিফের কিন্তু খুব মনে চায় আমাদের মতো করে এই জনগণের সাথে থাকতে, ওনার যে ভালোবাসা জনগণের কাছ থেকে পেতেন সেটা পাইতে আমার বিশ্বাস, ওনার খুব ইচ্ছে করে এটা পাইতে। ডিজিএফআই কে এটা করে এখন? ইলিয়াস, এটা আমার আসলে জানা দরকার, ডিজিএফআই কে এটা করে? ডিজিএফআই না করলে করে। ডিজিএফআই তে যদি ডিজিএফআই থেকে তো এখন একটা রিফাইন্ড ডিজিএফআই হয়েছে, এখানে অনেকে এখন ভালো ডিজিএফআই অস্বীকার করে, ডিজিএফআই কিন্তু অস্বীকার করে যে আমরা এই কাজগুলো করি না দাদা, খুব বিনয়ের সাথে বলে দাদা আমি কিন্তু এই কাজগুলো একেবারেই করি না। দাদা ওই লেজ আছে না, লেজ মাথা নাড়িয়ে। শুনেন, এই যে আমাদের এখানে সুন্দর চেহারা সুমন ভাই একজন বসে আছেন, ঠিক আছে, এই যে স্মার্ট লোকটা, আপনি সেনাবাহিনী তো ভাই প্রশিক্ষণ প্রাপ্ত হিসাবে, এখন ওনারা আপনার সাথে যদি কোনো কথা বলে, কোনো ডিজিএফআই যেটা করে, হানি ট্র্যাপ বলেন আর যেটা বলেন, আপনারা যদি করে আপনি বুঝতে পারেন, তাহলে তো সেটা গোয়েন্দা হইলো না। গোয়েন্দারা তো সেইটাই করে যেটা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। আমরা নিজেরাও অনেক সময় গোয়েন্দাদের অনেক তথ্য বিভ্রান্ত হই। আমি মেজর সুমন এবং কর্নেল মুস্তাফিজ, আমরা তিনজন মিলে 5 তারিখের পরেই একটা শো করছিলাম। আমাদের কাছে খবর ছিল যে বিভিন্ন উপদেষ্টা এবং রাজনৈতিক নেতাদেরকে হানি ট্র্যাপ করা হচ্ছে, এবং তার মধ্যে ধরেন আসিফ নজরুল, তার বিষয়টাও কিন্তু আসছিল। এবং ইলিয়াস যখন প্রথম আসিফ নজরুলের একটা টেলিফোন অডিও কথোপকথন যখন তার হাতে আসে, তখন আমি ইলিয়াসকে বলছিলাম তুমি একটু হোল্ড করো, কারণ আমি একটু চেক ব্যাক করি যে বিষয়টা আসলে ট্র্যাপ করা হচ্ছে কিনা তাকে, মানে এটা কোনো ট্র্যাপের কোনো ইস্যু কিনা। যদি ট্র্যাপের ইস্যু হয়, তাকে যদি কেউ ইউজ করার চেষ্টা করে, আমরা তার পাশে দাঁড়াবো, এরকম একটা ইয়ে ছিল। এবং ইলিয়াসকে দিয়ে আমি কিন্তু অনেকদিন একে হোল্ড করে আমরা আমাদের মতো করে চেক ব্যাক করছি। পরে দেখলাম যে আসিফ নজরুল এটা অন্য তরিকায় যাচ্ছে আর কি, তো আমাদের কিছু করার ছিল না। এবং দাদা ওইটা আপনার যে কোশ্চেন, ওই কোশ্চেনের প্রমাণ এইখানে দেখেন, আমি কিন্তু সেই অডিওটা ছাড়ি নাই প্রথমে, কিন্তু আমাকে টেলিগ্রামের একটা নাম্বার থেকে সেই ভিডিওটা দেওয়া হয়েছে, এবং আমি জানি যে ডিজিএফআই যদি কোনো কিছু দেয় গোয়েন্দা সংস্থা, সেটার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমেই দেয়, আপনাকে দিয়ে বলবে প্লিজ ওয়াচ ইট, এরকম বলে আপনার ছোট একটা টেক্সট দিয়ে রাখবে। তো তারা আপনি জিজ্ঞেস করবেন ভাই কে আপনি, কোথায় পেলেন, আর কিছু আছে কিনা, কোনো জবাব আপনাকে দিবে না, শুধু ওইভাবে ফেলায় রাখবে। আমরা কিন্তু এই জাতীয় আশঙ্কা সম্ভাবনা আমরা কিন্তু সব তুলে ধরছি, কিন্তু আমি সুমন ভাই এখানে কনক ইফ ইউ অ্যালাউ, সেটা হচ্ছে কি এই কাজগুলো সুমন আপনার মাথার উপরে, আপনার মাথার ক্যামেরাটা একটু বেয়াদবি করতেছে। আচ্ছা, এই বিভিন্ন দেশের রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থার প্রতিরক্ষা, তারা কিন্তু এই কাজগুলো করে, অনেকটাই করে কি, ধরেন আপনি এই যে এই ভারতের সেন্সিটিভ ইনফরমেশন গুলা কিন্তু আইএসআই জোগাড় করছে হানি ট্র্যাপ করায়, সেটা আমরা জানি, খুব সুন্দর স্টোরি। এখন পার্থক্য কি, শেষ তার শত্রু বা সম্ভাব্য শত্রু দেশের সম্পর্কে সেই জিনিসগুলো করে, তথ্য আদায়ের জন্য, নিজস্ব নিরাপত্তার জন্য এগুলা করে, যে তাদের সেন্সিটিভ ইনফরমেশন যাতে বাইরে না যায়, কাউন্টার এসপিওনাজ। ভাই আমার নিজের দেশের লোকের এগেইনস্ট আমি কেন সেটা করবো? দ্যাটস দ্য কোশ্চেন। যেই ডিজিএফআই করে কি করে না, যে কোশ্চেনটা আসছে, সেটা আমি নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলি, হ্যাঁ করে আসছে। এখন কতটুকু কমে গেছে, জেনারেল জাহাঙ্গীর সেখানে আছে, অ্যাপারেন্টলি সেই চেঞ্জ গুলার মধ্যে আছে যে এই জিনিসগুলো আমরা করব না। তুমি করো, ডিজিএফআই হিসেবে তুমি আমাদের যেই দাদা দেশ আছে, অন্য দেশ আছে, তাদের সাথে করো, নো প্রবলেম। আমাদের নিজেদের নাগরিকের উপরে সেই জিনিসটা তুমি করবা না, এইখানে ফুল স্টপ। রাইট। তবে আপনার ধরেন আমরা কিন্তু দাদা প্রথম থেকে কিন্তু ধরেন উপদেষ্টা যারা ছিল, মানে যেই ঢুকুক সেনাবাহিনী, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একটা সাপোর্ট ছিল, আমরা চেষ্টা করছিলাম যে না একটা পরিবর্তন। এখন যত দিন যাচ্ছে না, তারাই তাদের চেহারা আস্তে আস্তে সামনে নিয়ে আসে, এবং আমরা কিছু করতে পারছি না, মানে আমাদের জায়গাগুলোতে আমরা যুক্তিবদ্ধভাবে এগুলো মেনে নিতে পারছি না, যার জন্যই
আমাদেরকে অনেক কথা বলতে হচ্ছে, এবং আমরা আবার অনেকে পাওয়ার ক্ষমতা, মানে ক্ষমতার স্বাদ পেলে তখন সবার চেহারাই বদলে যায় আর কি। আমি জানি না আপনারা কনক সারোয়ার যখন মন্ত্রী হয়ে যাবে তখন আবার কি হয়, দেখতে হবে আর কি। তো এখন দাদা, আমি যে প্রসঙ্গটা আনতে চাচ্ছিলাম যে আমাদের আসলে এখন পরবর্তী স্টেপটা কি হবে? আমরা কি সেনাবাহিনী সংস্কার চাইবো? কারণ ধরেন ইলিয়াস বা আপনাদের মধ্যে কে একজন বলছিলেন যে এই যে হাসিনা যে পাঠানো হয়েছে, এটা কিন্তু হুট করে পাঠানো হয়নি, এটা কিন্তু আরো 4-5 দিন আগে থেকে কিন্তু মোটামুটি তারা টের পেয়ে গেছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশে গোয়েন্দা সংস্থা সহ। এবং আমরা যতটুকু জানি 2-3 তারিখ থেকে মোটামুটি প্রস্তুতি নেওয়া হয়েছে, হাসিনা কোথায় যাবে, কিভাবে এখানে সরকার হবে, কারা কারা থাকবে, এরকম একটা ধারণা তখন থেকে তৈরি করা হয়েছিল। তো মেজর সুমন, আপনি কি মনে করেন, ধরেন সেনাবাহিনীতে আমি যেটা দেখছি যে এক খুনি জিয়াউল হাসানের উপর দিয়ে কি পুরো সেনাবাহিনীকে পার করে দেওয়ার চেষ্টা চলছে? মানে একজনের দিয়ে বাকি সব কি মানে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা চলছে? বা এই মুহূর্তে কি সংস্কার বা কি হইতে পারে, মানে আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ, এখন পরবর্তী বিষয়টা কি মনে করেন আপনি? সেনাবাহিনীর দিকে কিন্তু মানুষের অনেকের দৃষ্টি, বিশেষ করে ওয়াকার সাহেবের বিভিন্ন সময়ে যে কার্যক্রম, সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা আপনি কি মনে করেন, কি করা উচিত এখন? জি, প্রথম যে জিনিসটা হচ্ছে, আমি বাকি, কারণ সেনাবাহিনীর শুধুমাত্র সেনাবাহিনী সংস্কার করে তো কিছু হবে না, তার সাথে আমরা যেটা প্রশাসন, বিচার ব্যবস্থা, আমাদের বিদ্যমান আইনের সংস্কার, যেটা মানে আইন তো আছেই, সেটাকে কিভাবে জুডিশিয়াসলি প্রয়োগ করা যায় সেই জিনিসগুলো সংস্কার, সেটা নিশ্চয়ই আপনারা বলবেন বা সেটা ধরে নেই সেগুলা হবে। তাহলে সেনাবাহিনীর দিক থেকে সংস্কারের আগে যে জিনিসটা আসলে দরকার সেটা হচ্ছে, আমরা কি এই 5ই আগস্টের পরে সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীর কোন দিক থেকে কোন বক্তব্য আসছে যে আমরা খুনি স্বৈরাচারী পতিতা হাসিনার এবং তার দল বা প্রশাসনের চাপে পড়ে বাধ্য হয়ে, যেহেতু আমাদেরকে নিয়ম অনুযায়ী সরকার প্রধান বা প্রতিরক্ষা বাহিনীর প্রধানের কথা শুনতে হয়, সেই কারণে আমাদেরকে আমরা এই অন্যায়গুলা হয়েছে যেগুলার জন্য আমরা অনুতপ্ত, এবং সেই জায়গা থেকে আমরা চাই ভবিষ্যতে আমরা যে পথটুকু চলবো সেখানে আমরা জনগণের আস্থা নিতে চাই। তারা সংস্কার কতটুকু করবে তার আগে তারা কি এই তাদের মাইন্ডসেটটা যে স্বীকার করে নেওয়া যে অন্যায় হয়েছে, খারাপ কিছু হয়েছে, যেটা একটা জাতীয় সেনাবাহিনী, সেটা তো শুধু আমি সেনাবাহিনী সদস্যতা না, আমাদের সবার সেনাবাহিনী, সেই সেনাবাহিনী কি সেই জিনিসটা স্বীকার করেছে, সেটা ইম্পর্টেন্ট। যখন সে এই জায়গাটাতে স্বীকার করবে যে আমরা এই অন্যায় করেছি, এই অন্যায়গুলা আমি করি নাই, বাট আমাদের বাহিনী তার দায়িত্ব এড়াইতে পারে না, তখন কিন্তু সে সংস্কারগুলো আইডেন্টিফাই করতে পারবে ব্যত্যয়গুলো কোথায় কোথায় হয়েছে, আমাদের কি করবার কথা, তার বাদে আমরা তার বাইরে কি কি জিনিসগুলো করেছি, কেন করেছি, সেটাকে অ্যাভয়েড করার কোনো উপায় আছে কিনা, সেগুলা সে করতে পারবে। প্রথম কথা, রাওয়া যেটা রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসারদের একটা অ্যাসোসিয়েশন, সেখানে কিন্তু একটা আলোচনা হচ্ছে, যেখানে মাহমুদ ভাই জয়েন করছিলেন সপ্তাহ 3 আগে। সেখানে যে ব্যাপারটা হচ্ছে, সেখানে কিন্তু এই জিনিসটা আসছে হালকা ভাবে, বাট আমি যে জিনিসটা বলতে চাই এবং সেখানকার অফিসারদের গ্রুপের কথাবার্তা গুলা শুনে আমার মনে হয় যে সংস্কারের ব্যাপারে যে সেনাবাহিনীতে সংস্কারটা হওয়া উচিত, আমাদের সার্ভিং রিটায়ার্ড সমস্ত অফিসাররা কিন্তু সেটা বুঝেন। এখন তারা মনে করছেন রাজনৈতিক প্রভাব মুক্ত একটা সশস্ত্র বাহিনী তারা চান বা বলছেন, বাট আমার কথা হলো আমাদেরকে কিন্তু ফ্লিপ সাইড অফ দ্য কয়েন সেখানেও তাকাতে হবে। আমরা গত 30 বা 40 বছরে কি দেখছি, শুধু রাজনৈতিক প্রভাবমুক্ত সেনাবাহিনীর কথা বললে হবে না, সেনাবাহিনীর প্রভাবমুক্ত রাজনৈতিক পরিবেশ সেটাও কিন্তু আমাদের আলোচনা করতে হবে। তো আমার মনে হয়, কারণ আমরা দেখছি তো সেনাবাহিনী কিভাবে ইন্টারফেয়ার করে বা করেছে। সেনাবাহিনী ইন্টারফেয়ার করতে পারে যখন জাতীয় দুর্যোগ বা সেই ধরনের জায়গাগুলোতে আমরা আসবো, জনগণ চাবে। জনগণ কোথায় কবে চাইছিল যে কারণে সেনাবাহিনীকে ইন্টারভেন করতে হয়েছে, যারা জাস্টিফাই করতে পারবে সেই জিনিসগুলো পারবে না। সুতরাং সংস্কারের ক্ষেত্রে প্রথম জিনিস হলো আমাদের মিলিটারি লিডারশিপকে উপলব্ধি করতে হবে এবং বলতে হবে যে ব্যত্যয় হয়েছে, অন্যায় হয়েছে, আমরা নিয়মের বাইরে গিয়ে একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি সরকারকে শুধু সাহায্য করি, ক্ষমতা টিকে থাকতে সাহায্য করি নাই, বরঞ্চ আমাদের কিছু কিছু লোক সেই ক্ষেত্রে সেই অন্যায়গুলোর সাথে জড়িত ছিল, স্বীকার করিনি আমরা, সেইটা আমরা স্বীকার করি নাই। তাহলে হবে কি, প্রথম জিনিস আমি বললাম যে না,
যারা করছে তারা আউট, আমরা সেটার সাথে নাই। আমরা এখন সংস্কার করব, যারা সংস্কার পন্থী বা আমরা চাই দেশের জনগণের আকাঙ্ক্ষাতে বাস্তবায়ন করতে। দেন প্রথম জিনিস হচ্ছে এই জায়গাটা যে আমাদেরকে চিন্তা করতে হবে রাজনীতির প্রভাবযুক্ত সেনাবাহিনী কিভাবে আসে, এবং একই সাথে আমরা রাজনীতিতে হস্তক্ষেপ করবো না, যেটা বিনাকিদা বললেন, ইলিয়াস বললো যে কেন ভাই আমি এই ছেলে পেলেকে বাচ্চার সাথে পলিটিক্যাল লোকজনকে বাসায় দাওয়াত করে করে খাওয়াবো, পিকনিক ফুর্তি করবো, আমার তো সেটা কাজ না। আমি ওই জায়গা, ওইটা আমার দায়িত্ব না, আমার অন্য অনেক দায়িত্ব আছে। তো সেই জায়গাগুলোতে কিভাবে আমরা অ্যাভয়েড করব, একটা প্রফেশনাল সেনাবাহিনী হিসাবে থাকবো, সেটা আমাদেরকে নিশ্চিত করার জন্য চিন্তা করতে হবে এবং প্রস্তাবনা রাখতে হবে। 3 নাম্বার যে জিনিসটা করতে হবে, আমাদেরকে যে সার্ভিস চিফস আছেন তাদের নিয়োগের ব্যাপারে অবশ্যই একটা, সেটা শুধু সেই জন্য না, অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আমার মনে হয় সরকারকেই পদক্ষেপ নিতে হবে একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তৈরি করা, যার মাধ্যমে সেখানকার ব্যক্তি আবার কারা হবে সেটাও কিন্তু একটা ঐক্যমত্যের ভিত্তিতে আসতে হবে, যে এই ধরনের লোক সেখানে আসতে পারবে। সেই ন্যাশনাল সিকিউরিটি কমিটি যে সার্ভিস চিফস আর্মি, নেভি, এয়ারফোর্স তাদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এবং সেই আর অফিসারদের যে প্রমোশন বা অফিসারদের নিয়োগ বিভিন্ন সংস্থায় সেটা কিভাবে হয়েছে আমরা দেখছি। পাতি আওয়ামী লীগের নেতা ফোন করে বলছে আমার শালা, আমার ভাই, আমার বাপ, তারা এই জায়গায় দেন, তারা হয়ে গেছে কি সে আওয়ামী লীগের সাথে লোক। কিন্তু সুমন ভাই ধরেন এই 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা আসার দরকার ছিল, যেটা আমি বলছিলাম যে এক জিয়াউল হাসান ছাড়া আর কেউ অপরাধ করে নাই, এক জিয়াউল হাসান ছাড়া আর কোনো অপরাধী নাই, আর কোনো হত্যাকারী নাই, আর কোনো ক্রিমিনাল নাই, আর কোনো আয়নাঘরের দোষরা নাই। এখন আপনি যদি কথা বলতে গেলে তো আপনি শুনবেন যে ফুল স্টপ, এখানে কোনো বাট বা ইফ নাই, বুঝছেন, ইফ বা বাট নাই। তো এই সংস্কারটা কি, মানে আমার কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন এটা দীর্ঘমেয়াদী সংস্কার, এগুলো সব দীর্ঘমেয়াদী প্রসেস। আমার এখন কুইক কি পদ্ধতিতে যাব, আমি বিপ্লবের পরে আমি কি পাইলাম, আমার কি পরিবর্তন হইল, আমি আসি আপনার কাছে। দাদা আপনি একটু অ্যাড করেন। আচ্ছা, এখানে আমার খুব স্পেসিফিক কিছু আলাপ আছে যে সংস্কার প্রশ্নে আর কি। এটা আমি 2 ভাগে ভাগ করতে চাই, সংস্কার আমাদের কি কি দরকার এবং আমরা কোন সংস্কারগুলো করে ফেলতে পারি। যেমন আমি একটা সংস্কার কমিটির সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম, সেটা স্বাস্থ্য। আমি মেম্বার ছিলাম না, কিন্তু স্বাস্থ্য এখানে যারা মেম্বার ছিলেন তারা আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন, বিভিন্ন ব্যাপারে সাজেশন নিয়েছেন, এবং তারা ফর্মালিও আমার সাথে বসছেন। আমরা দীর্ঘ সময় আলোচনা করছি বিভিন্ন ইস্যুজ নিয়ে, এবং তারা যেই সংস্কারের যে প্রপোজালটা, কনসেপ্টটা তারা প্রপোজ করছে, এটা খুবই চমৎকার একটা প্রপোজাল। এটা যদি আমাকে রেট করতে বলেন, আমি এটাতে 100-র মধ্যে আমি এটাতে 99 দেবো আর কি। মানে আমি নিজেও যদি লিখতাম আমি এত ভালো লিখতে পারতাম কিনা আমি জানি না। খুবই এক্সটেন্সিভ, খুবই ওয়েল থট, খুবই মেটিকুলাস একটা কাজ হয়েছে। এখন দেখেন, এইটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই আমি 100%, কোনো রাজনৈতিক দল এটাতে করবে না, বলবে না যে না এটা করার দরকার নাই, এটা আমাদের ইয়েতে না, এটা আপনি করতে পারেন না, এটা কেউ বলবে না, নো ওয়ান। হ্যাঁ, এর সবাই উৎসাহ দিবে। এখন প্রফেসর ইউনূসের যেটা উচিত সেটা হচ্ছে যে উনার এই স্বাস্থ্য বিষয়ক যে এটা ঐক্যমতে যাবে কেন, ঐক্যমতে যাওয়ার তো দরকার নাই, এইটা ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করা এবং রাজনৈতিক দলগুলোকে বলা যে দেখেন আপনারা তো এটা পড়েছেন, কোনো যদি মেজর অবজারভেশন থাকে আমাদেরকে দেন, আদারওয়াইজ এটা আমরা ফুললি ইমপ্লিমেন্ট করি। এখন ফুললি ইমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে, যারা এটা লিখেছে, এই যে স্বাস্থ্য বিষয়ক যে সংস্কার কমিটির যে কমিশনের যে রিপোর্ট যারা লিখেছে তাদেরকেই দায়িত্ব দেওয়া হোক। হ্যাঁ, তাদেরকেই দায়িত্ব দেওয়া হোক এটা ইমপ্লিমেন্ট করার জন্য, ইমপ্লিমেন্টেশন সেল তৈরি করা হোক, তাদেরকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হোক। এবং দেখবেন যে এই লোকগুলো খুবই ভালো লোক, আমি চিনি, সবাইকেই চিনি, খুবই ঘনিষ্ঠ মানুষ, খুবই দক্ষ মানুষ, এরা পুরোটা ইমপ্লিমেন্ট করে দিতে পারবে কয়েক মাসের মধ্যে। তাহলে এই রকম যেই সমস্ত সংস্কারের ইস্যুস গুলো আছে, সেই ইস্যুস গুলো আমরা কি একেবারে ঐক্যমতের ভিত্তিতে, এটার জন্য আমার কোনো মিটিং করার দরকার নেই, ঐক্যমতের ভিত্তিতে আমি ইমপ্লিমেন্ট করে দিতে পারি এবং দেশের একটা র্যাডিক্যাল চেঞ্জ হবে। এবং স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিটির যদি প্রপোজাল গুলো 100% ইমপ্লিমেন্ট, 100% লাগবে না, 70% যদি ইমপ্লিমেন্ট করা যায়, বাংলাদেশের হেলথ সেক্টর কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি। তো এইরকম ইয়েগুলো করে ফেলতে হবে। আর যেই বিষয়গুলো পলিটিক্যাল, কনফ্লিক্টিং, এই জায়গাগুলোতে আমার হাতে যদি এটা থাকতো আর কি, আমি যেভাবে করতাম আর কি, আমি কনফ্লিক্টে না যে আমি কোঅপারেট করতাম রাজনৈতিক দলগুলোর সাথে। আমি 2টা এক্সাম্পল দিলাম যে আমি প্রেসিডেন্সিয়াল সিস্টেম চাই, তো আমি তো এটা বলবো না যে আমি এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম চাই, আমি কাউরেই বলবো না।
বিএনপিকে যে বলবো যে আমি কিন্তু জিয়াউর রহমানের সংবিধান চাই ভাই, হুইচ ইজ ট্রু। জিয়াউর রহমানের সংবিধানে প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল এবং রাষ্ট্রীয় মূলনীতি যা যা ছিল, ওখানে ধর্মনিরপেক্ষতা ছিল না। হ্যাঁ, রাষ্ট্রীয় মূলনীতি যা যা ছিল, আমরা যা যা চাই ওখানে ওইটার মধ্যে আছে। হ্যাঁ, এবং ওইটা করলে কি হবে দেখেন, ওইটা করলে আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ তো আমাদের করতে হয় না, আওয়ামী লীগকে নিষিদ্ধ তো শেখ মুজিব নিজে করছে, বাকশাল যখন করছে। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে তখন সে। তো এটা তো কনস্টিটিউশনাল নিষিদ্ধ একবার হয়েছে কিন্তু। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যে শেখ মুজিব জিয়াউর রহমান তো বাকশালকে নিষিদ্ধ করছে, তো সে বাকশাল হয়ে আর ফিরে আসতে পারবে না যদি আমি ওইটাকে এনাক্ট করি। সো আমার পলিসিটা হচ্ছে যে আমি যে সমস্ত পলিটিক্যাল ইস্যুজ আছে, যেখানে পলিটিক্যাল পার্টিগুলো স্টেক আছে, তাদের ভবিষ্যৎ চিন্তা আছে, তাদেরকে সরকার গঠন করতে হবে, সেই জায়গাগুলোতে আমি কোঅপারেট করতে চাই। সো এই জায়গাগুলোতে ইস্যুস গুলো বের করে আমি এমন ভাবে প্রেজেন্ট করব যেটা মানে বিএনপি, জামাত, যারা যারা বড় বিগ স্টেক হোল্ডার আছে, তারা এটা বলতে পারবে না যে না আমি এটা মানি না। মানে আমি এখানে ওই ইয়ের মতো আর কি, ওই যে গডফাদারের ডন ভিটো কর্লিওনির মতো আর কি, যে আই উইল অফার সামথিং দ্যাট দে ক্যানট I'll offer them such a thing that they cannot refuse. হ্যাঁ, সো আমি এমন ভাবে প্রেজেন্ট করব সংস্কারের ইস্যুস গুলোকে যেটা পলিটিক্যাল পার্টিগুলো রিফিউজ করতে পারবে না। এইভাবে আমি সংস্কারটাকে কিন্তু দাদা ধরেন আমার যে পয়েন্ট অফ ভিউটা আর কি, ধরেন আমরা 9 মাস আগে কি কারণে ছাত্র জনতা রাস্তায় নেমে এসে বুকে রক্ত দিল, আমরা 9 মাসের মধ্যে বেমালুম ভুলে গেছি যে আসলে কি হয়েছিল জুলাইতে। এবং যেই জায়গাগুলো আমাদের হেল্প করার কথা, যেমন আমি বারবার বলছি সেনাবাহিনীর কথা, আমাদের বিচার বিভাগের কথা, আমাদের মিডিয়ার কথা। আমি একটু বলে নিই কনক, সরি আমি একটু ইন্টারাপ্ট করার জন্য। যেমন সেনাবাহিনীর প্রশ্নে কনক, ইলিয়াস, পিনাকির একটা কম্বাইন্ড একটা পজিশন আছে এবং আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কিছু কনসার্ন আছে সেনাবাহিনীর প্রশ্নে না, এটা আমি বলবো যে সেনা প্রধান এবং টপ জেনারেলদের প্রশ্ন। তো এটা কি সেনাবাহিনীর তরফ থেকে এটা কি উচিত না যে একটা আলোচনা মেডিয়েট করা? যে অনেক সময় হয় কি যে আমি যদি ইমাজিন করি তাহলে আমি ভুল জিনিস ইমাজিন করতে পারি, এমন হতে পারে, এমন কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যে সেনা প্রধান সম্পর্কে আপনি কনক, ইলিয়াস, আমরা যেটা ইমাজিন করছি যে এটা প্রভাবে সে এরকম চাচ্ছে, সেটা নাও ঠিক হতে পারে। তো সেটা আমি কখন বুঝবো? যখন আমরা এনগেজ হব। হ্যাঁ, সো সেনাবাহিনীর বা সেনা প্রধানের আমাদের সাথে এনগেজ হইতে সমস্যা কোথায়? কথা বলতে প্রবলেম কোথায়? এটা একটা ওপেন ডায়ালগ হতে পারে। হ্যাঁ, আমরা কথা বলতে পারি, আমরা বলতে পারি যে দেখেন আমাদের আপনার বিষয়ে এই কনসার্ন আছে, আপনার অ্যান্সারটা কি? হ্যাঁ, মানে আপনি তো একটা পাবলিক অফিস হোল্ড করেন, একটা গুরুত্বপূর্ণ পাবলিক অফিস হোল্ড করেন এবং গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধান, পাবলিক ভয়েসের সাথে এনগেজ হবেন না? সিভিল ভয়েসের সাথে এনগেজ হবেন না? হবেন, অবশ্যই হইতে হবে। তো দাদা ওয়াকার সাহেবকে আরো 2 মাস আগে একটা ইন্টারভিউর জন্য ইনভাইট করা হয়েছে এবং টকিং পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, দিস উইল বি দ্য টকিং পয়েন্ট। এখন পর্যন্ত উনি সিদ্ধান্ত নিতে পারেনি। নাগরিক টিভিতে যায়, নাগরিক টিভিতে গেছে না সে? নাগরিক টিভি সাক্ষাৎকার দিচ্ছে না? মানে কি কনক স্যার কি নাগরিক টিভির চাইতে কম পরিচিত চ্যানেল বা কম সম্মান? ওইটা উনি আবার বলছিলেন, ওই যে সুমন ভাই জানেন বিষয়টা, ওইটা উনি ফজরের সময় নাকি ঘুম থেকে উঠছেন, ওনাকে কেউ একজন ফোন করছেন এবং ওনার সাথে কিছু আলাপ করছেন, সেটাকে তারা ইন্টারভিউ হিসাবে চালিয়ে দিয়েছেন, এরকম অভিযোগ করেছেন উনি। আমি জানি না মিথ্যা কোনটা। এবং ধরেন যে আমরা আস্থা রাখতে চাই। উনি তো ইন্টারভিউ দিচ্ছেন, আল জাজিরাকে ইন্টারভিউ দিলেন না কিছুদিন আগে? দিলেন তো, তাই না? রয়টার্স কে দিয়েছেন না উনি ইন্টারভিউ? আমরা তো এখানে টকশো করতে চাচ্ছি না, আমি কিন্তু ওনার সাথে টকশো করতে চাচ্ছি না, মানে ওপেন প্ল্যাটফর্মে এটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কোনো টকশো করতে চাচ্ছি না। কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ পাবলিক অফিসের হোল্ড করেন এবং বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধান, তো ওনার তো পাবলিক সিভিল ভয়েসের সাথে এনগেজ হইতে হবে। উনি কিছু জিনিস করে কিন্তু আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন। কিভাবে করেন জানেন? অমুক অফিসারকে দিয়ে একটা পাঠায় দেয়, ওইটারে ইনায়া বিনায়া ওয়াকার হচ্ছে নামাজ পড়ে 5 ওয়াক্ত তাহাজ্জুদের সময় ওঠেন। আরে বেটা, তোরে যেদিন শেখ হাসিনা সেনাপ্রধান হিসাবে নিয়োগ দিছে ওই দিন তুই কাফের হয়ে গেছিস, তুই মুসলমান নাই, তো তুই নামাজ পড়ে লাভ নাই। তো তুই হাসিনা যেদিন তোরে বলছে তুই সেনাপ্রধান, তুই শেষ। না ইলিয়াস সার্টিফাইড, আর তোর নামাজ পড়ে পুরো লাভ নাই। ভাই যে কিনা আজকে কথাগুলো কেন বলছে সেটা হয়তো কনক ভাই বলতে পারবে, 2-4 দিনের ভেতরে আপনাদেরকে জানাবে। মানুষ না ভাই, ওরা হাসিনা করছে, ওই মানুষ না। আমি যে বিষয়টা বলছি যে ধরেন যে কোনো কারণেই হোক সেনাবাহিনীর ধরেন টপ লেভেল তো নানা রকমের কাহিনী করছে, মিড লেভেলের প্রেসারে, সৈনিকদের প্রেসারে ধরেন সেনাবাহিনী যে রোলটা প্লে করছে,
আমরা দেখলাম যে গত 9 মাসে তারা ক্রমশ তাদের সেই অবস্থানটাকে তারাই ক্ষতিগ্রস্ত করছে। যেই জায়গায় তাদের সহযোগী ভূমিকা থাকার কথা ছিল সেই জায়গাটায় তারা একরকমের কি বলবো এক ধরনের একগুঁয়েমি আচরণ করছে। 25-30 জন খুনিকে রক্ষা করার জন্য আমি যেটা বারবার বলছি যে এক জিয়াউল হাসান ছাড়া কি আর কেউ অপরাধ করে নাই? বাকিরা কোথায়? এক জিয়াউল হাসান ছাড়া কি আর অন্যদেরকে আপনি সেফ এক্সিট কিভাবে দিচ্ছেন? এই যে 627 জনের মধ্যে 144 জনের তালিকা আমার কাছে আমি দিয়েছিলাম, বাকিরা কোথায়? অনেকেই বলে যে, অনেক গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত অনেকেই বলে যে ভাই আমি নিজে হাতে অমুককে ধরছি, ধরে জমা দিছি, তারপরে সে কই গেল? এই ব্যাখ্যা আপনাকে দিতে হবে না? আপনি ফরেস্টার জেনারেল, আপনাকে আমি স্যালিউট করবো, আপনাকে ভয় পেয়ে আমি চুপ করে বসে থাকবো? আপনি আমাকে বলবেন যে কোনো বাট কিন্তু ইফ নাই, ফুল স্টপ, ইজ ইট? এই জন্য বিপ্লব করছি আমরা, এই জন্য বাংলাদেশ। দাদা কি বলেন? আপনি ধমকাবেন? আমরা মানবো সেটা? ওই দিন এই ভদ্রলোক এইভাবে কেন করলেন, এটা আমার কাছে কিন্তু এখনো রহস্য। আমি কিন্তু এটার উত্তরটা খুঁজে পাইনি। ওইটা রহস্যের কিছু নাই দাদা, ওইটার রহস্য শেষ হয়ে গেছে। ওইটা আমি কালকে হয়তো একটা ভিডিও আপলোড দিব। মুক্তিযোদ্ধা দলের, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যিনি এখন প্রেসিডেন্ট আছেন, সভাপতি উলফাত ভাই আসিফ নজরুলের খুবই পছন্দের মানুষ ছিল এক সময়, এখন তার সাথে সম্পর্ক নাই, দেখা আসিফ নজরুলকে পান না তিনি আর কি, ফোন করে তিনি বলছিলেন 5 তারিখের পরপরই বিডিআর এর এই মামলাটার ব্যাপারে তার কাছে যে ভাই বিডিআর এর এই বিষয়টা নিয়ে একটু করে। আসিফ নজরুল তাকে তখন বলেছেন, মানে 5 তারিখের 1 সপ্তাহের মাথায় বলেছেন, না ভাই বিডিআর এর এইটা নিয়ে কোনো কাজ করা যাবে না, এটা বাদ, এটার ইস্যু তুলবেনই না। আসিফ নজরুল বলেছে। তার মানে সেনাবাহিনী এখন হচ্ছে, আপনি জানেন গত 10 তারিখে তাদের একটা শুনানি ছিল, আপনি শুনেছেন, আমি কিন্তু এর আগেও আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছি। আপনারা হয়তো বিডিআর এর বিষয়টা অত বেশি এটার সাথে যেহেতু সম্পৃক্ত হতে সময় পান না, যে কারণে আমি এদের প্রতিটা আপডেট আমার কাছে আসে। 10 তারিখের এখানে একই অবস্থা, আগেও আপনাদেরকে যেটা বলেছি সেটাই করেছে বিচারক। একজনের বক্তব্য শুনেছে, শুনে তিনি চলে গিয়েছেন, এবং ওই দিন বিডিআর এর পরিবারের সাথে খুব খারাপ ব্যবহার করেছেন, পিপি সহ আর অনেকে। তো সেনাবাহিনী জোর করে যা মনে চাচ্ছে তাই করছেন, যা মনে চান তাই করার দিন বাংলাদেশে নাই। আপনি করতে পারবেন আসিফ নজরুলের মতো এই মান সম্মান ছাড়া পাবলিকের গালাগালি খায় করতে পারবেন, কিন্তু আপনি যদি আসলে ভালো কিছু করতে চান আপনারা সেনাবাহিনীর এই সংস্কার করতে হবে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর এটা গর্বের জায়গা, আমরা এটাকে সমালোচনার ঊর্ধ্বেই রাখতে চাই, কোনো সমস্যা নাই, কিন্তু একটা পর্যায় পর্যন্ত যখন আপনার সেনাবাহিনী, এই ব্যক্তি তো এখন পর্যন্ত ইউনিফর্ম পরা উচিত, ওনাকে এখন কেন আমেরিকা থাকতে হয়, কেন উনি পালিয়েছেন, কেন গুম ছিলেন? আপনার সেনাবাহিনী করেছে। যারা বলে যে আমরা সেনাবাহিনী বিদ্বেষী, বরং সেই সেনাবাহিনীর অফিসারদের চাইতে আমরা আরো বেশি সেনাবাহিনী প্রেমী। আমরা চাই আপনাদের সেনাবাহিনীর যারা ভালোভাবে জানেন, আপনি জানেন যে বেশ কয়েকশো অফিসার, তাদের প্রতি যে নির্যাতন হয়েছে, তাদেরকে যে পানিশমেন্ট মানে জোর করে শাস্তি দেওয়া হয়েছে, পদ কেড়ে নেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে, তাদের আবেদন পড়ে আছে, সব কিন্তু নাকে মূলে ঝুলে রাখছে। প্রশাসনে 3 মাসের মধ্যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি হয়ে গেছে। সেনাবাহিনীর বঞ্চিত অফিসাররা কিন্তু এখনো নাকের সামনে মূলা ধরে বসে আছে যে আমাদের একটা কিছু হবে। কেন রে ভাই, কেন এটা করতে পারবেন না? আপনি স্পেসিফিক যেটার কথা বলতে চাইতেছিলেন সেই জায়গায় আমি একটু বলি। এক্সপেকটেশনটা কি থাকে? দাদা একটা জিনিস প্রথমে বলতেছিলেন যে আশা কি সরকার যোগাযোগ করবে। এখন এই যেই অফিসার যারা হাসিনার সময় নির্যাতিত, চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবাদ করার কারণে যাদেরকে সেখানেই লজ্জাজনক ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, যারা সরকারে পরিবর্তন আনতে চাইছে, গুম খুনের প্রতিবাদ করছে, তারা কি খারাপ লোক? মানে আমি যদি মনে করি যে এখন 5ই আগস্ট বিপ্লব পরবর্তী যেই লিডারশিপ আছে, সেটা সরকার, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী সবকিছু সহ, তারা কি মনে করে? তারা কি মনে করে যে এই সমস্ত অফিসাররা তারা খারাপ কাজ করছিল, সুতরাং তাদেরকে ঝুলায় রাখতে হবে, তাদেরকে জাস্টিফাই করতে হবে যে তারা খারাপ না, তাদেরকে লজ্জার মধ্যে থাকতে হবে, একটা মিথ্যা অপবাদ নিয়ে থাকতে হবে? এখন এই জায়গাটাতে যেই প্যাথেটিক জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, তাদেরকে ডেকে ডেকে কমিটিতে হাজির হয়ে জাস্টিফাই করতে হয়েছে যে হ্যাঁ তারা এই জিনিস করছে, এই পরিস্থিতিতে হয়েছে জিনিসটা। কেন ভাই, যারা এখনকার মিলিটারি টপ লিডারশিপ আছেন তারা কি সেই সময়টাকে প্লুটো গ্রহতে ছিলেন যে তারা জানেন না যে তাদের সাথে কি অন্যায় হয়েছে? তাদেরকে বরঞ্চ লিডারশিপে নিজে থেকে অ্যাপ্রোচ করার কথা যে ভাই আমরা জানি কি অন্যায় হয়েছে, তোমরা বলো যে তোমাদেরকে আমরা অ্যাটলিস্ট প্রথম কথা আমরা ক্ষমা চাচ্ছি, আমরা নিজেরা এটা করি নাই, আর কেউ করছিল পতিতা হাসিনা এবং তার লোকজন, বাট আমরা ক্ষমা চাচ্ছি। সেই স্পিরিটটা তো নাই, প্রথম কথা সেই স্পিরিট সেখানে জিনিস টানতে হবে। দেন
আপনি ইমিডিয়েট কিছু জিনিসের কথা বলতেছিলেন যে আমরা নিয়ার টার্ম কি কি জিনিসের সেনাবাহিনী টানতে পারি। এখন আমি সম্পূর্ণ গোপনীয়তা এবং আমি মনে করি যে আমরা যখন একটা সোর্স বা কোনো কিছু দেই সেটা মানে ভেরিফাই করে নেওয়াটা, আপনাদের সবাই সেটা করেন, তো সেটা এখন প্রসেসে আছে। ইলিয়াস এই জিনিসটা বারবার বলতেছিলেন যে 2-1 দিনের মধ্যে কিছু একটা, তো কিছু জিনিস, কিছু দালিলিক প্রমাণ এবং কিছু অডিও কনভারসেশন থেকে কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের যেই ধারণাটা ছিল যে 5ই আগস্টের আগে সেনা এবং অন্য লিডারশিপ তাদের ভূমিকা এমন ছিল, হাসিনার কারণে নিষ্পেষিত, তারা বাধ্য হয়ে এই জায়গাটা এই জিনিসটা করছেন, মনে হয় সেই জায়গাটাতে আমরা একটা বড় একটা ধাক্কা খেতে যাইতেছি। এবং এটা অ্যাকচুয়ালি যদিও এখন সেটা আমাদের ভেটিং এর প্রসেসে আছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই হাসিনার সহকারী হিসেবে তারা কাজ করছিলেন তাদের অনেকে টপ লিডারশিপ। সুতরাং এই টপ লিডারশিপ আপনি তারা নিজে থেকে এই সংস্কারগুলো করবে সেটা আশা করা খুবই খুবই দুরূহ একটা জিনিস। বরঞ্চ আমাদের সামনে একটাই আছে, নিয়ার টার্ম একটাই, আমাদেরকে চাপটা অব্যাহত রাখতে হবে যে সত্যগুলো প্রকাশ করো এবং সেই অনুযায়ী তোমাদের প্রত্যেকটা বাহিনীতে যে যে সংস্কার আনবার দরকার সেই ধরনের সংস্কারগুলো তোমরা করো। সশস্ত্র বাহিনী সংস্কার আপনি বুঝবো না, তারা নিজে থেকেই তারা বলুক, প্রপোজাল রাখুক, বাট একই জিনিস তাদেরকে সেই রাজনৈতিক সরকার অথবা বর্তমান যে একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের সাথে আলাপ করে করতে হবে। আমি কোনো আলাদা কোনো কিছু না, বা আমি কোনো সুপারম্যান না, আমি একটা স্ট্রাকচারের মধ্যে। তাদেরকে বলতে হবে হ্যাঁ আমাদের এই সমস্যা হয়েছিল, যাদের কথা বলতেছেন 20-25 জন, আমি তো বলি 15 জন ম্যাক্সিমাম যারা এই ধরনের পারপেট্রেটর ছিল, তাদেরকে সত্যিকার সদিচ্ছা নিয়ে তাদের বিচারটা করো। তাদের অনুপস্থিতি বিচার করাও সম্ভব, বাট সেটা করতে হবে, ঝুলায় রাখা যাবে না। সেই জিনিসগুলো করে আমাদেরকে ভাই মূল জায়গাটা হচ্ছে যে আপনি 20-25 জন করাপ্টেড হাসিনার দাস, হাসিনার 5টা কর্মকর্তা, তার বুকের উপরে 4টা মেডেল থাকুক আর 10টা স্টার থাকুক, কিচ্ছু যায় আসে না। তাদের জন্য সেনাবাহিনীকে বিতর্কিত হওয়া বা সেনাবাহিনীর যে সম্মানহানি হয়েছে সেই সম্মান আমরা হানি হইতে দিব না। আমরা সিভিলিয়ান, আমরাই উদ্যোগ নিব যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলতে আমরা যে গর্ব অনুভব করতাম, সেই সেনাবাহিনীকে 20-25 জনের জন্য আমরা মানে মেলাইন হইতে দিব না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা যে আপনি দেখেন না রে ভাই, এই যে আবারও এক্সটেন্ড করছে না এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। 1/11 এর সময় 10 জন উপদেষ্টা আর এই সেনাবাহিনী ছিল পিছনে, আইন শৃঙ্খলার অবস্থা কি ছিল? আর এখন 23 জন উপদেষ্টা, 56 জন হচ্ছে সহকারী, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা কি? অনেকেই বলে যে আমাদেরকে কাজ করতে দেন, অর্ডার দেন, 56 জন নাকি, মানে টোটাল আর কি উপদেষ্টা এবং সহকারী মিলে 56 জনের মতো বলে। আচ্ছা আচ্ছা। তো মানে আপনি দেখেন না দাদা যে এর পরেও দেখেন অবস্থাটা কি। এত কারণটা আমি তো আজকে যার সাথে কথা হচ্ছিল আমি তো ওনাকে বললাম যে আসলে আপনারা তো ওই পদে যে বসছেন কিন্তু আপনারা তো অ্যাড করতে পারেননি কিছু। হ্যাঁ, আপনার নিজের থেকে তো কিছু অ্যাড করতে পারেননি। আপনার কথা শোনে না, আমলারা কথা শোনে না, আপনার সেক্রেটারি আপনার কথা শোনে না, প্রশাসন আপনার কথা শোনে না, কারণ আপনার তো ওই শক্তিটা নাই। আপনি তো পিপলস ভয়েস না, সেই জন্য এই প্রবলেম গুলো হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় আমার একটা এপিসোড রেকর্ড করতে হবে, কিন্তু একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদের সবারই ইয়ে করা দরকার, দর্শকও মনে হয় ইয়ে করছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে আমাদের এখন কি করা উচিত? এখানে স্টপ নাকি আমাদের আর কিছু করণীয় আছে? এইটা কি? এটা আমি সবারটা শুনি আর তারপরে বলতেছি আর কি, এটা সবাই বলুক একটু। ইলিয়াস কি মনে করেন যে ধরেন আমার ভাবনা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট আসার আগে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বা তাদের কার্যক্রম স্থগিত হওয়া, এটা একটা প্রাথমিক পদক্ষেপ। বিচার হবে, দল নিষিদ্ধ হবে, বিচারের কার্যক্রমে একটা স্থবিরতা আছে, একেবারে স্থবির বলা চলে, 9 মাসে মিনিমাম কয়েকটা রায় হয়ে যাওয়া উচিত ছিল, কারণ সাক্ষী প্রমাণ সবই জলজ্যান্ত, জাতিসংঘের রিপোর্টেও জলজ্যান্ত। তারপরেও ধরেন তারা কি তদন্ত করিতেছে, তাহারা কি খুঁজিতেছে আল্লাহ জানে। তো সেনাবাহিনীর একটা সংস্কার, প্রশাসনের একটা সংস্কার এবং মিডিয়ার একটা সংস্কার, এই 3টা জায়গা যদি দাদা আমরা অ্যাডজাস্ট করতে পারি, আমি মনে করি আমার জায়গাটা থেকে যে আমরা কি 10 বছর 5 বছর পর পর একই পুনরাবৃত্তি করব, একই আন্দোলনে নামবো, একই সুশাসনের দাবি করব, একই গণতন্ত্রের দাবি করব? তো এই জায়গাটা ইলিয়াস আপনার কাছ থেকে শুনি, এই মুহূর্তে আমাদের প্রথম করণীয় কি? তারপর সুমন ভাই, তারপর পিনাকি দাঁড়িয়ে দিয়ে শেষ করবো। সংক্ষেপে প্রায় 1 ঘন্টা 20 মিনিট কথা বলছি। আচ্ছা, আমাদের প্রথম বিষয় হচ্ছে যে ধরেন আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হলো? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণটা কি? আওয়ামী লীগ মনে করেন অনেক লুটপাট করেছে, লুটপাট করার পরে 2014 সালে একটা নির্বাচন হতো, সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসতো তাহলে কি হইতো?
তো আওয়ামী লীগের লোকজন 2001-এ যেভাবে মারটার খেয়েছে ওইভাবে কিছু পেটানি টেটানি খাইতো, তারপরে আবার ফের তারা রাজনীতি শুরু করতে, হরতাল ডাকতো, আবার পরের বার নির্বাচিত হয়ে হয়তো ক্ষমতায় আসতো। কিন্তু হলো কেন? কারণ ওই যে সুজাতা এরশাদকে চাপ দিল নির্বাচনে যাওয়ার জন্য, ভারত ইন্টারফেয়ার করলো, ওইদিকে তার কিছুদিন আগে হেফাজতের রাতে ভারতের পরামর্শে কিলিং হলো, জামাত ইসলামের নেতাদেরকে ভারতের পরামর্শে করলো। সো ইটস অল অ্যাবাউট ইন্ডিয়া। এখানে কিন্তু ইন্ডিয়ার বিষয় ছাড়া বাংলাদেশের কোনো সমস্যা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো সমস্যা নেই। এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা যদি ইন্ডিয়া বলে কোনো দেশ আমাদের মনে করেন নাই, আমাদের লোকেশনটা হতো ধরেন জর্জিয়ার ওইখানে, আমাদের এই সমস্যা হইতো না। কিন্তু ইন্ডিয়ার কারণেই শেখ হাসিনা আজকে বিপদে। এবং আমার বিশ্বাস অনেকেও তাদের নেতারা হয়তো এখন স্বীকার করে না, কিন্তু আমার মনে হয় তারা নিজেরা করে যে আমাদের আসলে ভারতের পরামর্শে এই কাজগুলি করা উচিত হয়নি, না হইলে আমরা বাংলাদেশে অন্তত থাকতে পারতাম, তারা থাকতে পারেনি। সো আমাদের সমস্যা হচ্ছে ভারত। সেই ভারতের প্রোডাক্ট গুলো এখন পর্যন্ত কোথায় কোথায় কারা কারা আছে আমরা সেটা ফাইন্ড আউট করেছি, কিন্তু তাদেরকে এখনো সরানো যায় না। যেমন ধরেন সন্তোষ শর্মাকে নিয়ে এখনো পর্যন্ত জামাত ইসলামের মতো দল তারা মিটিং করে। প্রথম আলো, ডেইলি স্টারের ব্যাপারে আমার মনে হয় না যে বাংলাদেশের কারো দ্বিমত আছে যেটা করা। এখন অনেক মানুষ আছে ধরেন ধাপ করে বলে ফেলে পিনাকি হইল গিয়া জামাতের আমির, আমরা নাকি জামাতের নাকি আমির, হ্যাঁ এরা বিএনপির বিরোধী। আরে ভাই বিএনপির মনে করেন ফখরুল ইসলাম তো আমার গালি দেয় না, ফখরুল ইসলাম আমার ওটার জবাবও দেয় না। গালি কে দেন? আপনি দেন। যেই ব্যক্তি ওই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক ব্যক্তি এসে আমার গালি দিচ্ছেন, পিনাকিরে গালি দিচ্ছেন, ভাই আমি আর পিনাকি আপনার জন্য যা করি সেটা আপনার মহাসচিব করে না। আপনার দলের আপনি জানেন যে এই গত 15 বছরের হিসাব যদি করা হয়, টুকুর আত্মীয়তা করে টুকু গিয়া শেখ পরিবারের ভেতরে, আমানুল্লাহ আমানের মতো লোক শেখ পরিবারের ভেতরে আত্মীয়তা করে। এই 15 বছরের ভেতরে এই ঘটনা, এবং খুব খুব হট সময় যেটা বাংলাদেশে, ওই সময়ে এগুলো হয়েছে। আপনাদের দলের নেতারা আপনাদের যে কর্মী, সেই কর্মীর কথা যদি চিন্তা করতো তাহলে তো আপনাদের এখন পর্যন্ত যারা জেলে আছেন তাদেরকে জেলে থাকতে হইতো না। সো তাদের কিন্তু সামনেও মনে করেন শেখ হাসিনা আবার চলে আসলো, হাইপোথেটিক্যালি চিন্তা করলাম, আপনার মনে হয় যে এদের খুব সমস্যা হবে? আসিফ নজরুল হয়তো চলে যাবে দেশের বাইরে কয়দিন, আসিফ নজরুল দেশে ধরেন পরবর্তীতে একটা তার মানে পরের একটা সরকার যদি আসে তার কোনো চেয়ার থাকবে না, কিছু থাকবে না, সে বিদেশ গেলে তার সমস্যা কি? সে আওয়ামী লীগের সাথে আঘাত করে তারপরে সে চলে গেল। বিএনপির অনেকের আছে যারা ব্যবসা করেছে আওয়ামী লীগের সময়, এবং ব্যবসা খুব রমরমা ব্যবসা চলেছে, তাদের তো কোনো সমস্যা নেই। অতএব আমার মনে হয় সেই জায়গাগুলোকে হাত দেওয়া খুব। ছাত্ররা যারা আছেন, ছাত্রদের প্রতি বিশেষ করে ভাই দেখেন, আপনাদের প্রতি আমাদের ক্ষোভ থাকতে পারে, আপনাদের প্রতি আমাদের অভিযোগ থাকতে পারে। আপনারা আমি অন্তত আমি যতদিন বেঁচে থাকবো, এই 5 তারিখে এই ছাত্রদের উসিলায় আমাদের জীবনের অনেক কিছু সহজ হয়ে গিয়েছে। সো ওইটুকু তো আপনাদের প্রতি আমাদের সহানুভূতি আমি অন্তত রাখতে চাই। আপনারা যদি প্রথম আলো, ডেইলি স্টার, সন্তোষ, ইন্ডিয়া, আওয়ামী লীগ এদের কাছাকাছি না যান, এর বাইরে ভাই যা মনে চায় করেন, আপনাদের প্রতি ভালোবাসা থাকবে, ওইটা অন্তত করেন না। এবং বাংলাদেশের মানুষ যে আপনাদের পেছনে এখনো আছে কিছু জায়গায়, সেটা আপনারা টের পেয়েছেন 2 দিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের। এর মাঝখানে অনেক কিছু করেছেন আপনারা, মানুষ কিন্তু আপনাদের পেছনে যায় নাই, বরং এক জায়গায় গিয়েছেন আপনাদেরকে ধরে পিটিয়েছে। এই এনসিপি গিয়ে তো মার খেয়েছে, এই হাসনাত গিয়েও মার খেয়েছে, কিন্তু কালকে আপনার পেছনে এসেছে। কেন এসেছে? কারণ আপনি এমন একটা দাবি নিয়ে এসেছেন যে দাবিটা বাংলাদেশের মানুষের দাবি। আপনি যদি ক্যাটাগরিক্যালি বলেন যে ইলিয়াস, ছাত্র জনতার এখন পরবর্তী সংস্কারের জন্য কি পদক্ষেপটা নেওয়া উচিত, 1, 2, 3 আপনি যদি বলেন। ভাই প্রথম পদক্ষেপ হচ্ছে এই কালকে যদি আপনি দেখেন, আমি জানি না এখনো পর্যন্ত আছে কিনা, আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে, এখনো জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন সেই আহত মানুষগুলো শাহবাগে বসে আছে। আমার 2-3টা ছেলের বক্তব্য দিয়েছে, একটা ছেলের হাতে এইখানে হাত একদম চিকুন হয়ে গিয়েছে, এই তার হয়তো বা ভেন্টেন যা আছে এগুলো আমি জানি না, লিগামেন্ট টিগামেন্ট এগুলোর কোনো কি হচ্ছে তার হাতে, ডাক্তার বলতে পারবে। তার বক্তব্য অনুযায়ী যে আমার এই হাতটা দিন দিন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আমার দ্রুত চিকিৎসার দরকার। তার কাছ থেকে এই কাগজ ওই কাগজ সেই কাগজ বিদেশে পাঠানোর জন্য তারা পাঠানো হচ্ছে না। আপনাদের এই জুলাইটাকে আপহোল্ড করতে হবে, এইটা আপনাদের পুঁজি, এইটাকে নিয়ে যাইতে হবে। এবং আমি মনে করি জুলাই আমাদের অস্তিত্ব, এইটাই আদর্শ ধরে আমরা আমাদের বাংলাদেশ চালাবো, যতদিন এই বাংলাদেশ টিকে থাকবে ততদিন। এটা হচ্ছে 1 নাম্বার, জুলাইকে ধরে রাখা। 2 নাম্বার হচ্ছে ভাই, আমি একজন সংবাদকর্মী হিসাবে সবচাইতে কষ্ট লাগে আমার দেশের গণমাধ্যম এখনো পর্যন্ত, আপনি যদি এই 2 দিন আগের নিউজ দেখেন, বাংলা ট্রিবিউন নিউজ করে শাহবাগ দখল করে আপনার আন্দোলন, জনভোগান্তি চরমে, এটা বাংলা ট্রিবিউনের নিউজ।
আপনি কোনোদিন গণজাগরণ মঞ্চ যখন সেখানে যৌন জাগরণ হয়েছে তখন আপনি কোনোদিন এরকম নিউজ করেছিলেন কিনা? তখন তো খিচুড়ি পানি টানি এগুলোর ভাগিদার ছিলেন আপনারা, নিউজ হয় নাই। তো এই নিউজগুলো কারা করছে? গণমাধ্যমের একটা করা খুব জরুরি। এইটা যদি আপনি ঠিক করতে না পারেন, এমন এমন জায়গায় আপনাকে ধাক্কা দিবে আপনি কুলাইতে পারবেন না। এই কয়দিনের ভেতরে আপনাদেরকে নিয়ে যেসব নিউজ হয়েছে, আপনি চিন্তা করেন ওই ধরনের অপরাধ তার চেয়ে বড় অপরাধ এই দেশে অনেকে করেছে, সেটা নিয়ে কোনো কথা নাই, কিন্তু আপনাদেরকে নিয়ে করা হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে গণমাধ্যমকে আপনারা এখন পর্যন্ত রিফর্ম করতে পারেন নাই। সো এটা করা খুব জরুরি। আর আমি জানি না সেনাবাহিনীর এটা করা কি সম্ভব কিনা আদৌ ছাত্রদের পক্ষে, যেহেতু ওনারা তো সুপিরিয়র একটা শ্রেণী, ওনাদের ব্যাপার নিয়ে আমরা কথা বলার সেই রাখি কিনা সেটাও আমরা জানি না। আরেকটা হচ্ছে গিয়ে পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসনের ভেতরে এখনো পর্যন্ত আমরা বহুদিন ধরে কথা বলছি, এনায়েত এই মাসুদ করিম এখনো পর্যন্ত সিটিটিসি এখনো বসায় রাখা হয়েছে তাকে। এই যে ব্যক্তি আব্দুল হামিদ আপনার কয়দিন আগে পালিয়ে গেল, তাকে বের করে দেওয়া হলো। সেই ব্যক্তির নাকি আপন, এই বর্তমান আইজিপির নাকি আপন ফুপা হচ্ছে কি আব্দুল হামিদ, আপন ফুপা। আমি এই টক শোতে আসার কিছুক্ষণ আগে আমাকে গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে জানিয়েছে। এবং এই আইজিপি নাকি সবকিছু তত্ত্বাবধান করেছে। এসবি প্রধান নাকি আইজিপি কে জানিয়েছেন, আইজিপি তাকে বলেছে যে ওকে এটার কোথাও জানানোর দরকার নেই, চলে যেতে, বয়স হয়েছে, চলে যেতে দাও, এই কথা বলে। যদি হয়ে থাকে তার ব্যবস্থা নেওয়া দরকার। সো এই ধরনের এসবি চিফের সাথে আমার ঘন্টা দুয়েক আগে কথা হয়েছে এসবি চিফের সাথে। ওই দিনের ঘটনা উনি পুরোটা ব্যাখ্যা করছেন। হ্যাঁ, তো এরকম কিছু হয়নি। আচ্ছা, যাই হোক। তো যদি পুলিশের ভেতরে যারা আছেন এরকম, যদি নাকি পুলিশ যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এবং এখনো পর্যন্ত অনেক পুলিশ আছে এরকম যাদেরকে পদে বসিয়ে রাখা হয়েছে। এত পুলিশ আসলে জনগণের পক্ষে ছিল না। আমার মনে হয় খুব দ্রুত এই ছাত্র আন্দোলন 2018 থেকে এই পর্যন্ত ছাত্র আন্দোলনে যাদের চাকরি হয় নাই, শুধুমাত্র আওয়ামী বিরোধী আন্দোলন করার কারণে যারা জেল খেটেছে, মামলা থাকার কারণে যার ক্লিয়ারেন্স দেওয়া হয় না এবং যাদেরকে চাকরি দেওয়া হয়নি, তাদেরকে খুব দ্রুত এসপি পদে আপনার বিসিএস করে তারপরে অন্য কোনো ক্যাটাগরিতেও তাদেরকে এখানে দেওয়া যেতে পারে। সাব ইন্সপেক্টর পদে তাদের করা যেতে পারে, কনস্টেবল পদে অসংখ্য আন্দোলনকারী আহত পরিবারগুলো আছে, তাদের পরিবারের সদস্যদেরকে দেওয়া যেতে পারে। আমার মনে হয় তারা কখনোই বাংলাদেশের সাথে বিট্রে করবে না। তো এই জায়গাগুলো করা দরকার। আর সবশেষ আমি গণমাধ্যমের কিছু লাফাঙ্গার আছেন তাদেরকে বলতে চাই, ভাই সময়টা আপনাদের জন্য এত সুবিধাজনক হবে না। যারা এখনো মনে করছেন যে আপনারা চিপা চাপা দিয়ে তারপরে বেঁচে যাবেন, আপনাদের পেছনে লেগে আছি আমরা। অতএব এখানে বসে থাকা যাবে না। এখানে যদি বসে থাকতে হয় তওবা করে তারপরে আসতে হবে। না, অবশ্যই। এবং ইলিয়াস যে কথাটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাদা, গত 16 বছরে এনএসআই রিপোর্টের মাধ্যমে পুলিশে নিয়োগের আগে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, যে তার বাবা বিএনপি করে, তার চাচা জামাত করে, তার শ্বশুরের ভাই বিএনপি করে, এই জাতীয় লোকগুলোকেও যদি নিয়োগ দেওয়া হতো 9 মাসে তারা এখন বের হয়ে যেতেন প্রশিক্ষণ নিয়ে। যারা প্রাথমিক বাছাইয়ের পরে টিকে ফাইনাল রিপোর্টের কারণে, গোয়েন্দা সংস্থার রিপোর্টের কারণে বাতিল হয়ে গেছেন, সেই জায়গাগুলোর কথা বলছি। সুমন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনার ক্যামেরা দেখতে পাচ্ছি না আমি। জি সুমন ভাই, এই সংস্কারের মূল জায়গাটা কি? আমরা ধরেন সংস্কারের যে কথাটা বলছি, আপনি জানেন যে এটা কি বাতিল হয়েছে নাকি? ধরেন তো, মানে মাগনা চিকিৎসা নিতে ভারতের সামরিক হাসপাতালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের চিঠি যে চিকিৎসা নেওয়া হয়েছিল, এটা যাচ্ছে আর কি, এটা এখনো বাতিল হয়নি। এটা বাতিল। তো আমরা কেন বলছি সশস্ত্র বাহিনী সংস্কার? আপনি তো বুঝতে পারছেন সুমন ভাই, এত কিছুর পরে তারা যদি এই মাগনা চিকিৎসা যদি ভারতের কাছ থেকে নিতে চিঠি দেয়, আপনি কিভাবে দেখেন এটা? আপনার কাছ থেকে একটু শুনি বা সংস্কার কি মনে করেন? 1, 2, 3 কি করণীয়? প্রথম যে জিনিসটা, সেটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে নিয়মের দোহাই দিয়ে অনেক কিছু করা হয়। নিয়ম আছে এবং সেই নিয়ম মানতে বলা হয়। এই যে আব্দুল হামিদের যে এক্সাম্পলটা আমাদের কাছে আসছে, সেটা একটা ক্লাসিক এক্সাম্পল। দেখেন, সেখানে বলা হচ্ছে উনি একজন প্রাক্তন রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তার বিরুদ্ধে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা নাই, সে চিকিৎসা করতে যেতে পারে, সুতরাং যেতে পারে। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে, আমরা এটা তো একটা উচ্চ পর্যায়ের ডিসিশন, সিদ্ধান্ত থেকেই তাকে বাইরে চলে যেতে দেওয়া হয়েছে। এবং আমি একটু বলি, এই যত ইন্টারন্যাশনাল ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট, সেটা আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তার আগেই চলে আসে, আগের রাতে চলে আসে। সুতরাং গোয়েন্দা সংস্থাগুলোও জানতো যে কারা যাচ্ছে। এটা বলবার কোনো উপায় নাই যে ওকে এই সাব ইন্সপেক্টর বলছে, ওই কনভারসেশন এটা হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে। তার আগে যেটা হচ্ছে, কে যাবে, আব্দুল হামিদের যাচ্ছে, সেটা সবাই জানতো। সুতরাং
এই যে একটা অ্যাটিটিউড, সেই জায়গাটাতে পরিবর্তন আনবার জন্য প্রথমে কি করতে হবে আপনাকে? আমি ছোট মুখে একটু বড় কথা বলি, সেটা হচ্ছে কি, আমাদের এই আন্দোলনটাকে টিকায় রেখে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের যে নিয়ম সংবিধানের দোহাই দিয়ে একজনকে রেখে দেওয়া হয়েছে চুপ্পু, সেই চুপ্পুকে সরাতে হবে। সেই চুপ্পুকে যখন আমি সরাবো তখন কিন্তু দ্যাট অ্যাকচুয়ালি ওপেনস আ ডোর। সেটা কিসের দরজা খুলে দিচ্ছে? আমাদের পরবর্তী সংস্কারগুলার, যেটা আমাকে নিয়ম সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে আটকায় রাখা হয়েছে। চুপ্পুকে সরাতে পারলে আমরা যেই জায়গায় পরিবর্তন এবং সংবিধানটাকে, আমি এই ধরনের কথা বলি না সংবিধান ছুঁড়ে ফেলো বা অন্যান্য কিছু, বাট সংবিধানটাকে সাসপেন্ড করে তখন আমাদের যে কাজগুলা, এবং তার পরবর্তী টার্গেটটা হবে যেটা একটু লং টার্ম, আমি বলবো মিড টার্ম, জাতীয় বিপ্লবী সরকার। প্লেন অ্যান্ড সিম্পল। এই জাতীয় বিপ্লবী সরকারে সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস, ওনার ভূমিকা কি হইতে পারে না পারে, সেই জিনিসগুলা অবশ্যই আসতে পারে, এটা ওনার মর্জি। এমন না যে ওনার বিরুদ্ধে সেটা হচ্ছে, ওনাকে সাপোর্ট করার জন্য, বিকজ ওনার চারপাশে যে লোকগুলো আছে যারা আওয়ামী লীগের প্রেসক্রিপশনে বসানো এবং আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী ফার্মেসি থেকে মেডিসিন সাপ্লাই করতেছে, আমাদের জীবনটাকে বিষ দিয়ে দুর্বিষহ করে ফেলতেছে, তাদেরকে সরানো তাদের বিপক্ষে। সুতরাং আমরা প্রফেসর ইউনুসের হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের এই বিপ্লবটিকে পূর্ণ করার জন্য জাতীয় বিপ্লবী সরকার আসতে হবে, এবং সেই সরকারের অধীনে সিদ্ধান্ত হবে সংস্কার কিভাবে হবে, ইমপ্লিমেন্ট কিভাবে হবে, নির্বাচন কখন হবে। আমি বলবো না যে জাতীয় বিপ্লবী সরকার আসছে নির্বাচন পিছাই দাও, তা না। আমাদেরকে একই সাথে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা যদি মানে চাপটা অব্যাহত রাখি, সেই ক্ষেত্রে আবার সুবিধাভোগী কিছু লোক যাতে না ঢুকে যায়। প্রথম কথা, আমাদের গত হাসিনা আমলে যারা বিভিন্ন বাহিনী প্রধান হয়েছেন, ওনাদের অনেক ভালো গুণাবলী থাকতে পারে, তারা কোনো কিছুতে তাদেরকে পুনর্বাসন হবে না। ভেরি সিম্পল। কারণ আমরা জানি তাদের সুযোগ ছিল, তারপরও তারা সে আনুগত্য, আপনারা কার আনুগত্য নিচ্ছেন? ভারতের আনুগত্য অ্যাকচুয়ালি নিচ্ছেন। কার বিরুদ্ধে কাজ করছেন? দেশের জনগণের বিরুদ্ধে কাজ করছেন। তো তাদেরকে পুনর্বাসন যে আমাদের পরবর্তী জাতীয় বিপ্লবী সরকার বা যাই কিছু হোক না কেন, সেখানে অবশ্যই করা যাবে না। আর আমি আরেকটা জিনিস বলি, আমরা যখন এই পরিবর্তনগুলোর কথা বলতেছি, আমরা যে বড় সংস্কার পরবর্তী পদক্ষেপ ছাত্ররা বা যারাই নিক না কেন, আমাদের কিন্তু বড় একটা অন্তরে থেকে যাবে যে আমাদের পার্শ্ববর্তী ভারত সেটা যাবে না। আর রিসেন্টলি আরো যাবে না। তার কি হয়েছে? সে এত জোরে থাপ্পড় খাইছে, মানে ওই যে গোমূত্র খাওয়া আর গো মাংস খাওয়ার মধ্যে যে পার্থক্য হয়, সেটা একটা ডিসিশন হয়ে গেছে যে গোমাংস খাওয়ার উপকার কি আর গোমূত্র খাওয়ার অপকার কি। এখন এই গোমূত্র মুখ থেকে ফেলে তারা কিন্তু একটা থার্ড ফ্রন্ট ক্রিয়েট করার চেষ্টা করবে। তাদের কারণ এক নম্বর হচ্ছে তাদেরকে লজ্জা ঢাকবার জন্য তারা মনে করবে যে ঠিক আছে, আমরা তো অত শক্তিশালী না, কোনো না কোনো কারণে আমাদেরকে যে পুশিং শুরু হচ্ছে, কিন্তু সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের অনেক তথাকথিত মিডিয়া হয়তো সেখানে কোনো কিছুর একটা খুঁট পাকানোর ক্ষেত্রে ভারতের সহযোগী হতে পারে। প্লিজ তাদের কথা শুনে তাদের ফাঁদে পা দিবেন না। এবং একই সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই চেঞ্জ গুলা যেটা অ্যাকচুয়ালি হাসিনা বা ভারতের স্বার্থের বিপরীতে যায়, যেগুলো আমি বললাম, সেগুলো তারা প্রতিহত করবার জন্য এবং একই সাথে তাদের যেই রাস্তায় ধুলার মধ্যে পড়ে গেছে সেখান থেকে একটু উঠবার জন্য তারা আমাদের সাথে কিছু একটা করার চেষ্টা করবে। সেখানেও একই সাথে আমরা সবকিছুর দিকে আগাবো, বাট আমার পাশটাকে, ভ্যানটাকে গার্ড রাখবো। এটা হচ্ছে আমার চাওয়া। সুমন, আপনাকে ধন্যবাদ। পিনাকিদা, চুপ্পুকে সরানোর একটা কথা আসছে, মিডিয়া সংস্কারের কথা আসছে, এবং সুমন ভাই যদি বলছিলেন যে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী যত বড় সেনা কর্মকর্তাই হোক বা যত ব্যক্তি, যেই ব্যক্তিই হোক, তাকে যেন কোনো ফর্মেটে পুনর্বহাল না হয়। প্লাস বিপ্লবী সরকারের কথা বলছেন, পরবর্তী সংস্কার আপনার বিশ্লেষণে কি? না, আমি তো বললাম সংস্কারের প্রসঙ্গটা তো বললাম যে পরবর্তী সংস্কার কি, কিন্তু এখন আমার ইস্যুটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এরপরে কি করা উচিত আমাদের, এই ইস্যুটা আমি আসলে এই প্রশ্নটাই জানতে চাইছিলাম যে এখন আমাদের কি করা উচিত খুব সলিড টার্মে। আমার যেটা প্রস্তাব সেটা হচ্ছে যে আমরা যেমন জার্মানিতে ডিনাজিফিকেশন একটা প্রসেস চালু হয়েছিল, আমরা যদি বাংলাদেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদের অবশেষটাকে ছুড়ে ফেলতে চাই এবং এটাকে অপ্রাসঙ্গিক করে দিতে চাই, আমাদের আওয়ামিফিকেশন একটা প্রসেস আমাদের শুরু করতে হবে এবং এটা সরকারকেই করতে হবে। এটা ব্যক্তিগতভাবে করা সম্ভব না, এটা প্রাইভেটলি করা সম্ভব না। সো আওয়ামিফিকেশনটা কিভাবে হতে পারে? একটা হচ্ছে যে একটা সেল করতে হবে সরকারকে, যেখানে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি তো আছেই আগের রেজিমের, এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগের পক্ষে ব্যাটিং করে যাচ্ছে
এদের একটা প্রথম তালিকা করতে হবে এবং তারা কি কি করছে সেই জিনিসগুলো বের করতে হবে। বের করার পরে তাদেরকে কিভাবে সাইজ করা যায় সেটা বের করা যাবে। হ্যাঁ, কিন্তু প্রথম কাজটা হচ্ছে তালিকাভুক্ত করা, কোথায়, দেশে এবং বিদেশে কারা আওয়ামী লীগের পক্ষে ব্যাটিং করে যাচ্ছে এবং এখনো আওয়ামী রেজিমের, তার মধ্যে 1 নম্বরে হাসিনা থাকবে, সেটাতে কোনো অসুবিধা নাই, 1 নম্বরে হাসিনা, তারপরে কে 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 এই জিনিসগুলো, মিডিয়াতে কারা, অ্যাডমিনিস্ট্রেশনে কারা, আর্মির মধ্যে কারা, পুলিশের মধ্যে কারা, এক্স পুলিশের মধ্যে কারা, এক্স আর্মির মধ্যে কারা, হ্যাঁ, এক্স আমলাদের মধ্যে কারা, এক্স ডিপ্লোম্যাটদের মধ্যে কারা, এইভাবে ক্যাটাগরিজ, হ্যাঁ, বিচার বিভাগে কারা কারা এখনো আওয়ামী শাসনের ন্যারেটিভ তৈরি করে যাচ্ছে এবং আওয়ামী শাসনের পক্ষে ন্যারেটিভ, যেমন ধরেন নবনীতা, মাসুদা ভাট্টি ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যারা আছে তারা একরকম। তারপরে ধরেন আমি অ্যাক্টিভিস্ট যারা অনলাইন করছে, যে এ টিম আছে, অমি পিয়াল ইত্যাদি ইত্যাদি, সুশান্ত, ডাক্তার আইজু ইত্যাদি। তো আমাদের তো ডাক্তার আইজুটা কে, এটা তো খুঁজে বের করা দরকার, যে এই আইডিটার পিছনে কে আছে, এটা আমাদের খুঁজে বের করা দরকার, এটা সিরিয়াসলি করা দরকার, এবং এটা একটা গোয়েন্দা অপারেশন করে বের করা দরকার যে এই লোকটা কে। হ্যাঁ, এটাকে বের করা দরকার, মানে আমাদের জানতে হবে যে এই মুখোশের পেছনে কারা আছে। আপনি এক কথায় কিন্তু পুরো বিষয়টা কভার করে ফেলছেন, মানে আওয়ামিফিকেশন যেটি কথা বলছেন, সেটা আমরা একটা তালিকা করেই যদি আমরা অগ্রসর হই, সকল হবে না, তালিকা করলেই ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তালিকা করে পরে আর কিছু করতে হবে না। আমরা তো যদি একটা তালিকা থাকে যে এরা হচ্ছে আওয়ামী লীগের লেসপেন্সার, এখনো পর্যন্ত লেসপেন্সারি করে যাচ্ছে, তালিকা করলে অর্ধেক ঠান্ডা হয়ে যাবে, বেশি কিছু করতে হবে না। এবং আজকে অসংখ্য ধন্যবাদ পিনাকিদা, মেজর সুমন, ইলিয়াস হোসেন। আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আসলে বিষয়গুলো এমন যে এগুলা প্রত্যেকটা নিয়েই আসলে 1-1.5 ঘন্টা করে আলোচনা হতে পারে, অনেক তথ্যবহুলই হতে পারে, বাট আমরা কিছু বিষয় নিয়ে কাজ করছি। আমি ইলিয়াস স্পেশালি আশা করি আগামী এই সপ্তাহের মধ্যে হয়তো কিছু আপনাদের সামনে আনতে পারবো, কারণ সবার আগে আমার দেশ এবং দেশের মানুষ, কোনো দল মত সকল কিছুর ঊর্ধ্বে উঠে, এই থিওরিতেই আমি পিনাকিদা, ইলিয়াস আমরা কাজ করছি। এবং আমাদের এখানে যারা অতিথি হিসেবে আসেন তারাও আসলে এই মানসিকতাই পোষণ করেন, সবার আগে দেশ, নিজের স্বার্থ বা অন্য কোনো দলীয় স্বার্থ বা অন্য কোনো ব্যক্তি স্বার্থ আমাদের মধ্যে কাজ করে না। আশা করি আমাদের দর্শকরা আমাদের এই বিষয়টি বোঝেন এবং সেভাবে আমরা কাজ করে যাব। আমাদেরকে চোখ রাঙায় লাভ নাই, ভয় দেখায় লাভ নাই, এগুলো সব শরবতগুলো আমরা অনেক আগে খেয়ে ফেলছি, সব টনিক দেয়া আছে, অ্যান্টিডোট দেয়া আছে, কোনো সমস্যা নাই। আমরা আমাদের মধ্যে কাজ করেই যাব ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত বাংলাদেশ একটা সুস্থির জায়গায় না পৌঁছে, মানুষের অধিকারের জায়গাটা যেন মনে হয় যে আমরা মানুষের অধিকার নিশ্চিতের একটা কাছাকাছি পর্যায়ে পৌঁছেছি, আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো। অতিথি সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা দাদা, আমার মনে হয় যে আমরা প্রতি রবিবার এরকম একটা শো যদি রেগুলার করতে পারি, অনেক বিষয় নিয়ে আমরা আসলে মানে কনক্লুসিভ একটা আলোচনা করতে পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। জুলাইতে যে শহীদ যারা হয়েছেন, জুলাইতে যারা অঙ্গ হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের যেই বলিদান, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আসলে আমরা 9 মাসের মাথায় অনেকটাই ভুলে যাচ্ছে, অনেকটাই ফিকে হয়ে আসছে, অনেকেই চোখ রাঙাচ্ছে, অনেকে আওয়ামী লীগকে পুনর্বহালের চিন্তা করছে, অনেকে নানা ফরম্যাটে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, ন্যারেটিভস তৈরির চেষ্টা করছে। আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী, আমাদের বিচার বিভাগ, আমাদের আমলাতন্ত্র, আমাদের সকল জায়গায় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও মানে আওয়ামী সুবিধাভোগী যারা ছিল তারা এখনো সজাগ বহাল। যেটি পিনাকিদা বলছিলেন, আমরাও মনে করি যে পুরো সংস্কারের জায়গাটায় একে তালিকা প্রণয়ন করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। বাট প্রথমেই আমার মনে হয় যে আওয়ামী সবচেয়ে বড় লেসপেন্সার, সবচেয়ে বড় সুবিধাভোগী দুর্নীতিবাজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে অপসারণ করা জরুরি। কারণ তার হাতে এত ক্ষমতা রেখে, তার হাতে একটা মেজর ক্ষমতা রেখে আমরা মনে হয় যে আমরা নিরাপদ থাকতে পারবো না। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।